প্রিয় ভার্সিটি খ এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা আমাদের ভার্সিটি খ ভর্তি পরীক্ষার একদম শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। আমাদের হাতে সময় বাকি যখন ঠিক 14 বা 15 দিন, ঠিক সেই সময়ে তোমাদের এই মুহূর্তে যে বিষয়টা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে শেষ মুহূর্তের একটা গাইডলাইন। তোমাদের কাছ থেকে আমরা বিগত বেশ কিছুদিন ধরে তোমাদের বেশ কিছু সমস্যার ব্যাপারে জানতে পেরেছি এবং আমাদের অভিজ্ঞতা থেকেও বেশ কিছু প্রয়োজনীয়তা অনুভব করেছি যে তোমাদের আসলে এখন তো পড়াশোনাটাকে কিভাবে করে গোছানো উচিত, কিভাবে করে শেষ মুহূর্তে নিজেদের টেনশনের জায়গাটা দূর করে পড়াশোনার পেছনে সময়টাকে কিভাবে সব থেকে বেশি ইফেক্টিভলি কাজে লাগিয়ে নিজের প্রস্তুতিটাকে একদম সেরাভাবে নেওয়া সম্ভব, সেই ব্যাপারটাই কিন্তু আমরা আজকে মূল আলোচনায় রাখবো। তো এই আলোচনার জন্য তোমাদের সাথে আমরা আছি। এই আলোচনায় ইংরেজি থেকে তোমাদের সবার প্রিয় আতিক ভাইয়া থাকছে, বাংলা থেকে আমাদের সবার প্রিয় মুখ কাউসার ভাইয়া থাকছে এবং জিকের জন্য তোমাদের সবার প্রিয় রিয়াদ ভাইয়া থাকছেন আমাদের সাথে। তো আমি এই আলোচনাটা মূলত দুইটা ভাগে একটু রাখার চেষ্টা করেছি তোমাদের সুবিধার্থেই। তো শুরুতেই আমরা একটু সাবজেক্ট ভিত্তিক যে তোমাদের সমস্যাগুলো আছে, বিষয় ভিত্তিক দুশ্চিন্তা এবং কোন জায়গাগুলোয় আসলে বেশি জোর দিলে বিষয়ভিত্তিক দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারবো এবং বিষয়ভিত্তিক বিষয়গুলোর যে শেষ মুহূর্তের একটা শক্ত প্রিপারেশন নিশ্চিত করার ব্যাপার, সেই ব্যাপারটা আমরা কিভাবে এনশিওর করতে পারবো। তো সেই জায়গায় আমরা সবার শুরুতেই মূলত কাউসার ভাইয়ের কাছে জানতে চাইবো যে ভাই, আমরা ঠিক বাংলার প্রিপারেশনটা, যেমন ওদের কিছু জায়গা যদি আমি আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, যেমন ওরা আসলে এই মুহূর্তে ব্যাকরণ অংশের জন্য এবং বিরোচন অংশের জন্য ব্যাপক পরিমাণ টেনশনে কিন্তু ভুগছে এবং এছাড়াও খুব বেশি না হলেও বেশ কিছু শিক্ষার্থীরা বাংলা রিটেন অংশেও একটা টেনশনে কিন্তু ভুগছে। প্লিজ আপনি যদি এই ব্যাপারে কিছু বলতেন ভাইয়া। ধন্যবাদ। সবাই আশা করি ভালো আছো। আমরা তোমাদের সাথে খুব ভালো একটা সময় কাটাবো, এই জন্যই তোমাদের সাথে উপস্থিত হয়েছে এবং শেষ কদিনের যে অভিজ্ঞতার কথা সিফাত অলরেডি তোমাদের সাথে বলছে, আর তোমাদের কিছু সমস্যা আমরা অবজার্ভ করতেছিলাম, সেই আলোকে তোমাদের সাথে আজকে কথা বলতে চাই। প্রথমত, টেনশন এটা একটা স্বাভাবিক ভদ্রতা। বড় পরীক্ষার আগে তোমার মাঝে টেনশন থাকা লাগবে, এটা খুব সিম্পল ব্যাপার। একটা অ্যাডমিশন টেস্টে তুমি বসতেছো আর তোমার মধ্যে একটা টেনশন কাজ করবে না, এটা তো হইতে পারে না। এটা সুস্থ মানুষের লক্ষণ না। সুতরাং তোমার মধ্যে যদি কোনো টেনশন থাকে, তোমার যদি এমন হয় যে এখন কি করবা, কি বুঝতেছো না, তাহলে বুঝবা যে তুমি রাইট ট্র্যাকে আছো। এটা ভালো লক্ষণ। এখন প্রশ্ন হচ্ছে, যদি তুমি সেটাকে নিজের উপরে খুব বেশি ইম্পোজ করে ফেলো, অনেক বেশি টেনশন করো, টেনশন করতে করতে যদি আর টেনশন করার সময়টাই না পাও, তাহলে বুঝতে হবে যে স্টুডেন্ট আসলে রাইট ট্র্যাকে নাই। জি ভাইয়া, তাই না? সো তুমি একটু টেনশন করবে, এটা স্বাভাবিক, এটা প্রথমে বলে রাখলাম সবার পক্ষ থেকে। এখন বাংলায় তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করো, তাহলে তুমি কি দেখো একটু খেয়াল করে দেখো তো, তোমার অভিজ্ঞতাটা কি বলে। আমরা বিগত প্রশ্ন থেকেই তো আইডিয়াটা নিব, তাই না? অবশ্যই অবশ্যই। তুমি দেখো, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন, এই যে 5টা টপিকের কথা আমি বললাম, এভারেজে এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন প্রতি বছর আসতেছে। জি ভাইয়া, 3টা আসতেছে। পারিভাষিক শব্দ কখনোই মিস হয় না। এক কথায় প্রকাশ গত 10 বছরে 12 বার আসছে। একদম। তাইলে এখন স্টুডেন্ট মানেই কি, সে এটাকে আগে খুব ভালো মতো শেষ করবে। অবশ্যই তো অবশ্যই। সেক্ষেত্রে আমাদের যে প্রিপারেশন বুক আছে, তোমাদের জন্য ফাইনাল টাচ আমরা দিয়েছি, এবং তুমি ইন্টারমিডিয়েটে যে বইটা পড়ছো, তোমার যে ব্যাকরণ বইটা পড়ছিলা তুমি, ওটাতে একটা কমপ্লিট গ্রামার ছিল। তো ওখানে সিলেবাস ভুক্ত যে গ্রামারটা, তার ওখান থেকে সে প্রিপারেশন নিছে, জি ভাইয়া। আর বাদ বাকি সবকিছু ওই বইতে দেওয়া আছে। যে যে বইটা পড়ছো সব বই ভালো, ওই বই থেকে এই জায়গাগুলোকে প্রপারলি কভার করে ফেলো। জি ভাই, তাহলে ওর যেটা হবে, বিরোচন অংশের যে টেনশনটা, এটা দূর হয়ে যাবে এবং বারবার সেটাকে তারা রিভাইজ করবে। আর রিভাইজ করার যে কৌশল, সেটা আমি তোমাদেরকে খুব সুন্দর করে শিখাইছি। ওই যে নীল কালিতে মার্ক করা, তারপর আবার লাল কালিতে মার্ক করা, এবং শেষের দিকে শুধু লাল কালিগুলো পড়া, আর পরীক্ষার আগের দিন সমস্ত লাল কালি নীল কালি রিভিশন করে। তাহলে বিরোচন অংশটা চলে গেল। জি ভাই। ব্যাকরণ, এখন দেখা গেল কারক থেকে গত বেশ কয়েক বছরের প্রশ্ন নাই। টপিকটা ভারী নিঃসন্দেহে। অভিধান থেকে গত 3 বছরে 3টা প্রশ্ন আসছে। জি ভাইয়া। যেখান থেকে প্রশ্ন আসতেছে না, তুমি এখানে এত বেশি এফোর্ট দিচ্ছ যে আলটিমেটলি এখান থেকে কোনো আউটকাম নাই। তো আমি গ্রামারের ক্ষেত্রে তোমাদের বলবো, গ্রামারের প্রশ্নগুলো কেমন হয় দেখো। তোমার সিলেবাসভুক্ত গ্রামার থেকে দেখবা তুমি মোটামুটি 4 থেকে 5টা কোশ্চেন থাকে। আর ফার্স্ট পেপার থেকে 3 থেকে 4টা, কখনো 5টা থাকে। তো আমি যদি ধরি সিলেবাস থেকে, তার যে সিলেবাস গ্রামার আছে ওখান থেকে থাকে যদি 5টা, আর তার ফার্স্ট পেপার থেকে যদি থাকে 3টা, তাহলে কত হলো? 8টা। আর 15-এর মধ্যে আর 7টা আসতেছে তার ওই যে সিলেবাসের গ্রামার এবং ফার্স্ট পেপার তার বাইরে থেকে। জি ভাই। তো ওখান থেকে আমরা বিরোচন অংশ থেকে 3টা চলে আসতেছে। বিরোচন তো মুখস্থ অংশগুলো একটা, তাই না? 8 থেকে 4টা।
এখন 4টা কোশ্চেন আমরা নর্মালি দেখি গ্রামারের বিভিন্ন জায়গা থেকে, কখনো অভিধান থেকে হচ্ছে, জি ভাই, গত বছর কাল থেকে একটা হয়েছে, হয়েছে জি ভাই, শব্দদিত্য থেকে একটা হয়েছে। তো এরকম কিছু ছোট টপিক, কিছু বড় টপিক মিলে হয়। এগুলোর ভাই। ব্যাপারে আমরা তোমাদেরকে আগে গাইডলাইন দিয়েছি, আবার মনে করাই দিলাম। জি ভাই, তো তোমার প্রথম কাজ যেটা, সেটা হবে প্রথম পত্রকে খুঁটিয়ে পড়া। এখান থেকে 3টা বা 4টা প্রশ্ন যাই আসুক, এটা যেন সবাই পারে। অবশ্যই ভাই, সহজ জিনিস, পড়লেই হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে জি ভাই, আর বিরোচন অংশকে সব থেকে এফোর্ট দিয়ে পড়া, কারণ ওটা তুমি অলরেডি 50% তোমার লাইফে তুমি পারো। পারোই, আর বাকি অংশটা দীর্ঘদিন একটু ধরে পড়ে এগুলো ফেলা, পড়া হ্যাঁ। হচ্ছে জি ভাই, এবং তোমার যে গ্রামার আছে, তোমার সিলেবাসভুক্ত গ্রামার, এটাকে একটু ভালো করে পড়ো। জি ভাই, দেখবা তুমি একটা ভালো পর্যায়ে চলে আসছো এবং তুমি নিজেকে জাজ করতে পারতেছো। জি ভাই, আর বাদ বাকি কথা আমরা আস্তে আস্তে বলবো জি ভাই। আর ইনশাআল্লাহ। গ্রামার অংশের জন্য কিন্তু ভাই আরো একটা যে বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ থেকে যায়, যে শুধু বিগত বছরে যেগুলো বারবার এসেছে সেগুলোর দিকে মূল গুরুত্ব দেওয়ার পাশাপাশি আমরা যেই টপিক গুলোতে আমাদের আসলে বেসিক নির্ণয় করা যায়, যে এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। রিসেন্টলি হয়তো আসেনি, কিন্তু এই আসেনি। টপিক গুলো দ্বারা আমার বেসিক খুব ভালোভাবে টিচাররা জাজ করতে পারবে, এরকম প্রশ্ন যেই জায়গাগুলো থেকে হতে পারে সেগুলো আমার মনে হয় হ্যাঁ, যেমন ভালোভাবে গুরুত্ব দিয়ে। বাংলা গ্রামারের শব্দ যেটা, জি ভাইয়া, শব্দের শ্রেণী বিভাগ জি ভাইয়া, যদি মুখস্থ করার জিনিস, কিন্তু আমার ভাষাতাত্ত্বিক যে হচ্ছে একটা দখল, জি ভাইয়া, ভাষাটা আমি কেমন জানি, একদম, আমার শব্দ ভান্ডারকে কতটা আমি চিনি, জি ভাইয়া, এটা কিন্তু টপিক থেকে বোঝা যায়। বোঝা যায়, এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসছে। জি ভাইয়া, এটা কিন্তু ওদের সিলেবাসভুক্ত টপিক না। জি ভাইয়া, গত বছর এখান থেকে প্রশ্ন আসছে যে গ্যারেজ কোন ভাষার শব্দ ছিল। জি ভাইয়া, তো এই জায়গাটা, বা ইংরেজিতে এমন কিছু জায়গা আছে অবশ্যই আছে জি যে ভাইয়া, জায়গাগুলো বেসিককে ইন্ডিকেট করে। জি ভাইয়া, তো ওইগুলোকে ধরে ধরে তোমরা পড়বা, এই যেগুলো বললাম এগুলো হয়ে যাওয়ার পরে। জি ভাইয়া। অনেক ধন্যবাদ কাউসার ভাইকে। তো এবার আমি হচ্ছে ইংরেজির জন্য যদি চলে যাই, আমরা হচ্ছে ইংরেজির প্রবলেম গুলোকে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করি। তো ইংরেজির ক্ষেত্রে তোমরা যে ব্যাপারগুলো বলেছো, সবার আগে বলেছো যে ইংরেজি রিটেনের যে ব্যাপারটা, ইংরেজি রিটেনের দুর্বলতা, এছাড়া ভোকাবুলারি অংশ, এবং বেশ কিছু শিক্ষার্থী এখনো ইংরেজি গ্রামারের টপিকের সাথে প্রশ্নগুলোকে মেলাতে পারছো না, এই ধরনের একটা সমস্যা আমাদের সাথে শেয়ার করেছো। তো এই ইংরেজির ব্যাপারে আমরা জানবো আমাদের সবার প্রিয় আতিক ভাইয়ের কাছে। ভাইয়া যদি কিছু বলতেন। ভাই, যেই কথাটা আপনি বললেন যে রিটেনের আসলে সমস্যাটা আসলে প্রত্যেকেরই হয়। হ্যাঁ। তো কোনো শিক্ষার্থী যদি রিটেন নিয়ে সমস্যা হচ্ছে এমন ভাবে, এবং সেটা নিয়ে আমি ভাববো যে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, সেখানে সকলেরই সমস্যা হচ্ছে। তো আমরা এই সমস্যাটার সমাধান আসলে কিভাবে করবো, যেহেতু তার অল্প কয়েকদিন শুধু আছে। একদমই একদমই সময়টা ধরে কম। নিলাম আমার যে প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের মধ্যে অনেক 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 ঘাটতি আছে, আমি প্যারাগ্রাফ লিখতেই পারছি না, তাহলে আমি কি করতে পারি? তো আমরা যদি গত যে 5 বছরের রিটেন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো ওইটার বি ইউনিটের যদি অ্যানালাইসিসটা করি, হুম, হুম, হুম। তাহলে দেখা যায় প্রতি বছরই যতগুলো রিটেন আসতেছে প্রতি বছরই কিন্তু টেক্সট বুকের ভিতর থেকে আসছে। অবশ্যই হ্যাঁ, তো টেক্সট বুকটা Mostly. এখানে খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই হুম। অবশ্যই। এখন টেক্সট বুকটা যদি আমি প্রতিটা লেসন ধরে 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 পড়ি, যেমন আমার যদি এডুকেশনের যে ইউনিটটা আছে, আচ্ছা, ইউনিটের মধ্যে 2টা লেসন হচ্ছে এডুকেশনের রিলেটেড একদম হুবহু, একদম হ্যাঁ, তারপর হচ্ছে কি গল্প আছে, যে প্যারাস্টাইল একটা আছে, হ্যাঁ। হ্যাঁ গল্প আছে। তো ওই দুইটা হয়তো প্যারাগ্রাফের ক্ষেত্রে আসার সম্ভাবনা একটু কম, হুম। বাট বাকি যে দুইটা আছে সেই দুইটা লেসন যদি আমি ভালো করে পড়ি, একদম ধরে ধরে হুম। কোন লাইন ধারা কি বার্তাটা দিচ্ছে সেটা হুম। একটু বোঝার চেষ্টা করি, তাহলে মনে হয় ওইখান থেকে যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসলে আমি হ্যাঁ, at least এডুকেশন কিছুটা, রিলেটেড হ্যাঁ, যে কোনো কিছুটা লিখতে প্যারাগ্রাফে পারবো। আসুক না So, কেন। আমি বলবো যে হচ্ছে আমরা টেক্সট বুকটাকে প্রতিটা লেসন ধরে 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 ভালো করে পড়তে পারি। অবশ্যই অবশ্যই। এবং এইটা আমার কাজে দিতে পারে হচ্ছে গিয়ে মেকিং সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, একইভাবে যদি আমরা দেখি মেকিং সেন্টেন্সেও কিন্তু যে ওয়ার্ড গুলো আসছে সেগুলো কিন্তু বই থেকে মোস্টলি আসছে। টেক্সচুয়াল। ইনফ্যাক্ট এখানে আমি একটা মানে বিশেষ একটা বিষয় মনে করায় দিতে চাই, যে এ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 5 বছর রিটেন প্রশ্ন হয়েছে, এই 5 বছরের মধ্যে আমি যদি ভুল না হয়ে থাকি 4 বছর সেন্টেন্স মেকিং এসেছে। হ্যাঁ। তো 4 বছরে 5টা করে শব্দ, 20টা ওয়ার্ড, 20টার 20টাই কিন্তু টেক্সট বুক টেক্সট বুক কেন্দ্রিক থেকে ছিল। এসেছে। হ্যাঁ, তো এটা একটা বড় ব্যাপার হতে বড় পারে ব্যাপার আসলে। হতে পারে। তো ওই সেন্টেন্স মেকিং গুলো যদি আমি ভালো করে প্র্যাকটিস করতে পারি, যদি আমি একটু ভালো করে বলি, যে দেখা যায় যখন ওয়ার্ড গুলো দেয় সেই ওয়ার্ড গুলো টিচার হয়তো একদম প্যাসেজের ভেতর থেকে সিলেক্ট করছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যানালাইসিস যেটা বলে আর কি। যখন আমরা লেসন গুলো শেষ করি, শেষের পরে ওখানে কিছু ওয়ার্ড থাকে, থাকে সেই ওয়ার্ড থেকে প্রত্যেকটা লেসনের সাধারণত শেষেই। হ্যাঁ, সাধারণত exactly. সেগুলা থেকে দিচ্ছে। তো আমরা অ্যাটলিস্ট ওই শব্দগুলো ধরে ধরে ব্যবহার করে সেন্টেন্স মেক করতে পারি। একদম এবং একদম। যখন হচ্ছে আমি প্যারাগ্রাফ লিখছি, ওই যে একটা লেসনের ভিতর থেকে আমি শব্দ বের করে সেটা সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করছি, তো ওই সেন্টেন্সটা যাতে প্যারাগ্রাফ রিলেটেড বা কোনো থিম রিলেটেড হয়, হুম, তাহলে প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রেও কিন্তু সেটা আমার কাজ দিতে পারে। অবশ্যই অবশ্যই। সেম ভাবে আমরা দেখতে পাই যদি ট্রান্সলেশন আসে, কিংবা হচ্ছে গিয়ে যদি দেখি উইথ অথবা উইথ ক্লুজ আসে, উইদাউট ক্লুজ একদম। আসে, সেক্ষেত্রেও কিন্তু ওই টেক্সট বুকের যে প্যাসেজ গুলো আছে, লেসন গুলো আছে, লেসন গুলাকে হুবহু তুলে দিচ্ছে। হ্যাঁ, একদম। তো আমি যদি ওই লেসন গুলাই বারবার করে রিডিং করে পড়ি, পড়া আত্মস্থ থাকে। করে ফেলি, হ্যাঁ, তাহলে আমি কিন্তু যে কোনো ধরনের কিছু দিক না কেন আমার মাথায় অ্যাটলিস্ট থাকবে আমি কি পড়েছি, এবং সেটা ব্যবহার করে আমি কিছুটা একদম অ্যাপ্রোচ কিন্তু করতে একদম। পারবো। আর আমাদের শিক্ষার্থীরা তো আসলে পুরো
এই অ্যাডমিশন সিজন জুড়ে টেক্সট বুকের ব্যাপারে বেশ মানে ভালো গাইডলাইন পেয়েছে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো এটা অবশ্যই অনেকাংশেই হয়তো হেল্প হবে। এবং আতিক ভাই, আপনার কথার সাথেই যদি আমি একটু জুড়ে দেই যে হচ্ছে এই যে ইংলিশ রিটেনের প্রস্তুতিটার জন্য আপনি যেভাবে টেক্সট বুকের প্রতি একটা গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, তো আমার কাছে যেটা মনে হয় যে টেক্সট বুকের এই ওয়ার্ডগুলো কিন্তু শুধুমাত্র ওদের রিটেনের জন্য না, বরং এই ওয়ার্ডগুলো আলটিমেটলি ওদের ভোকাবুলারিকেও স্ট্রং করে ফেলতেছে। সো ভোকাবুলারি পার্টও এখান থেকেই কাভার হয়ে যাচ্ছে। একই সাথে ওরা নন টেক্সচুয়াল যে ভোকাবুলারি গুলো শিখছে রেগুলার বেসিসে, এগুলো ওরা যখন রিটেনে অ্যাপ্লাই করবে ওদের রিটেন হয়তো আরো বেশি স্ট্রং হবে বলেই আমার বিশ্বাস। জি ভাই, এখন তাহলে আপনি যদি ভোকাবুলারি বারবার ভুলে যাওয়া মনে রাখার বিষয়টা যদি একটুখানি ওদেরকে এক্ষেত্রে আমি যেটা করতাম, আমি যখন হচ্ছে গিয়ে পড়াশোনা করেছি, তো ভোকাবুলারি আমারও কিন্তু সমস্যা হতো, আমিও ভুলে যেতাম। আমি একবার পড়তাম ভুলে যেতাম, আবার ভুলে যেতাম, আবার ভুলে যেতাম, আবার পড়তাম আবার ভুলে যেতাম। তো আমি হচ্ছে কয়েকটা স্টেপ ফলো করতাম। আমি হচ্ছে কি একটা ওয়ার্ড হয়তো সকালবেলা পড়তাম, পড়ার পরে সকালবেলা সেটার খাতায় আমি লিখতাম। তো এরপর আমি সেই খাতাটা ক্যারি করতাম, যেখানে আমি যেতাম বারবার করে পড়তাম। যখন হয়তো দুপুরের সময় হয়তো ওয়ার্ডটা আমার ভালো করে পড়া হয়ে গিয়েছে, ওই ওয়ার্ডটা দিয়ে আমি সেন্টেন্স মেক করতাম। একদম। যখন হয়তো আরেকটু আমি ভালো পারতাম যে ওয়ার্ডটা কিভাবে ব্যবহৃত হয়, সেই গ্রামারটা আমি জানি, এবার আমি যখন রিটেন প্র্যাকটিস করতেছি তখন হচ্ছে আমি সেই ওয়ার্ডটা দিয়ে সেই ওয়ার্ডটা ব্যবহার করে আমি প্যারাগ্রাফে একটা লাইন লিখেছি। আচ্ছা। এবং লাস্টলি যখন আমি ঘুমাতে যেতাম একদম সর্বশেষ, আমি কি করতাম, ওই ওয়ার্ডটাকে আরো একবার রিভিশন করতাম। এবং পরবর্তী দিন যখন আমি নতুন ওয়ার্ড আবার পড়তাম তখন আগের ওয়ার্ড গুলাকে একবার রিভিশন করতাম। এটা একটা ভোকাবুলারি শেখার একটা পদ্ধতি হতে পারে। আরেকটা যেটা ভাইও আপনি বললেন, যেটা টেক্সট বুকের যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলো কিন্তু গুরুত্বপূর্ণ অনেক। একদম একদম, এটা এমসিকিউ রিটেন উভয়ের জন্যই আসলে ইম্পর্টেন্ট। যখন আমরা টেক্সট বুকের ওয়ার্ড গুলো পড়বো, তো ওয়ার্ডটা হচ্ছে টেক্সচুয়াল। আমি যখন হচ্ছে গিয়ে সেখান থেকে ওটা সিনোনিম পড়ছি কিংবা অ্যান্টোনিম পড়ছি, তখন যদি আমি নন টেক্সচুয়াল একটা সিনোনিম, একটা নন টেক্সচুয়াল একটা অ্যান্টোনিম পড়ি, তাহলে কিন্তু আমার টেক্সচুয়াল ভোকাবুলারি এবং হচ্ছে নন টেক্সচুয়াল ভোকাবুলারি দুইটাই কভার হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে করা যেতে পারে। তো এইভাবে করে আমি আসলে পড়তাম। তো ভোকাবুলারি এইভাবে করে পড়লে আশা করি কিছুটা হইলো উপকার আসলে আসবে। ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার আমরা একটু সবাই রিয়াদ ভাইয়ের কাছে চলে যাব। রিয়াদ ভাই, আপনার জন্য প্রশ্নটা মূলত স্টুডেন্টদের থেকেই আসা, যেটা যে জিকের তো আসলে সিলেবাসটা অনেক বড়। এখানে এমনিতেই আসলে যদি আমি ইন্ডিভিজুয়াল মার্ক চিন্তা করি তাহলে বাংলা ইংরেজির পুরা দ্বিগুণ নম্বর জিকেতে থাকছে, 15-15-30। এবং এই এত বড় সিলেবাস, এক তো সিলেবাস শুনলেই মাথায় আমাদের টেনশন চলে আসে, দ্বিতীয়ত জিকে মূলত যেহেতু একটা মুখস্থ নির্ভর পড়া, যদিও বোঝার অনেক বিষয় আছে, তারপরে মূল পড়াটা আসলে মুখস্থ নির্ভরই থেকে যায়। তো স্টুডেন্টদের বারবার মনের যে একটা জায়গা যে ভ্যা পড়ছি অনেক কিন্তু বারবার করে ভুলে যাচ্ছি, তো এই বারবার করে পড়ার পরেও তথ্য মনে রাখার সহজ কিছু উপায় বা কিভাবে করে ভুলে যাওয়ার থেকে আসলে পার পেতে পারি, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন ভাইয়া। আসলে সাধারণ জ্ঞান, অনেক স্টুডেন্টই এটাকে অসাধারণ জ্ঞান বলে থাকে, যেহেতু মনে রাখা একটু কঠিন হয়ে যায়। আমাদের সামনে এক্সামের আর 15 দিনের মতো সময় আছে, 10 থেকে 15 দিন। এর মধ্যে জিকেটাকে একেবারে শর্ট করে যেভাবে পড়া যায়, পড়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যানালাইসিস করতে হবে ঢাকা ভার্সিটিতে কিভাবে কোশ্চেনগুলো বিগত বছরে এসেছে। আচ্ছা, সেটা যদি আমরা একটু চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 12 থেকে 15টা, অলমোস্ট আমরা বলতে পারি মোর অরলেস 50% কোশ্চেন রিসেন্ট জিকে থেকে আসে, অর্থাৎ রিসেন্ট টপিক থেকে, বর্তমান বিশ্বে কোথায় কি ঘটতেছে, বাংলাদেশের কোথায় কি ঘটতেছে, এগুলো থেকে। তো এই বিষয়গুলো আমরা যদি আগে টার্গেট নিয়ে শেষ করা, সেক্ষেত্রে রিসেন্ট জিকেটা আমরা আগে পড়ে ফেলবো। উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বলতে পারি জুলাই অভ্যুত্থান, তারপর জুলাই অভ্যুত্থান পরবর্তীতে বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে। তারপর আমরা জানি কিছুদিন আগে নভেম্বরের 1 তারিখ থেকে পলিথিনের যে ব্যাগটা, সেই ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এখন এই যে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা, এই নিষিদ্ধ করার সাথে সাথে কিন্তু আমাদের চলে আসতেছে নতুন আমরা এটার অল্টারনেটিভ কি ব্যবহার করব। সেটা চলে আসবে পাটের তৈরি যে পচনশীল ব্যাগটা আছে, সোনালী ব্যাগ। এটা পড়তে গিয়ে আবার আমরা এটার সাথে রিলেট করতে পারি এটার আবিষ্কারককে, অবশ্যই তো ডক্টর মোবারক আহমেদ খান। এভাবে আমরা বর্তমানে দেশে এবং দেশের বাহিরে যেখানে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলো টপিক ধরে একেবারে গোড়া পর্যন্ত চলে যাব এবং সেই রিলেটেড করব। উদাহরণ হিসেবে আমরা আবার বলতে পারি বর্তমানে ইরান ইসরায়েলের যুদ্ধ। এখন ইরান ইসরায়েল যুদ্ধ পড়তে গিয়ে আমাদের এখান থেকে আর একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো ইরানের পাশে একটা প্রণালী আছে, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝে হরমুজ প্রণালী আছে। এই প্রণালী দিয়ে জাহাজ যাতায়াত করতেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তেল সমৃদ্ধ যে দেশগুলো আছে আমদানি রপ্তানি তেল এই প্রণালীটাই ব্যবহার করে।
সেখানে পড়তে গিয়ে আবার আমরা আরেকটা দেখতে পাই এই প্রণালীর ঠিক কাছাকাছি একটা দ্বীপ আছে, আবু মুসা দ্বীপ, আবু মুসা যেই দ্বীপ। দ্বীপটা নিয়ে সংযুক্ত আরব আমিরাত ইরানের মাঝে একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব চলতেছে। সবসময়, হ্যাঁ। তো আমরা এভাবে প্রত্যেকটা টপিক, রিসেন্ট টপিকের একেবারে গোড়া পর্যন্ত চলে যাব। তাহলে মোটামুটি আমাদের 50%-এর কাছাকাছি, 50%-এর বেশি বা কম, আমরা ঢাকা ভার্সিটির কথা চিন্তা করলে রিসেন্ট টপিক থেকে যেহেতু কোশ্চেন আসতেছে, সেই অংশটুকু আমাদের কাভার হয়ে যাবে। আর এই অংশটুকু কাভার হয়ে গেলে আমাদের যে আদার্স পড়াশোনা সেটাও অনেকটা কাভার হ্যাঁ হয়ে ভাইয়া, যাচ্ছে। আমি আসলে ওই জিনিসটা অ্যাড করতে চাচ্ছিলাম যে এগুলো যখন একদম গোড়া পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব, যেতে যেতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কিছু রেগুলার টপিক যেগুলো রিসেন্ট হ্যাঁ। না, মানে সব সময়কার জন্যই প্রযোজ্য কিছু টপিকও কিন্তু এর মধ্যেই কাভার হয়ে যাবে আসলে। হ্যাঁ, হ্যাঁ, তো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট অবশ্যই। কাভার হয়ে যাচ্ছে। ভাইয়ের সাথে যদি আমরা আরেকটু যুক্ত করি, রিসেন্টলি ঘোষণা এসেছে বিমস্টেকের 2025 সালে চেয়ারম্যান হতে যাচ্ছে বাংলাদেশ, এবং এই বাংলাদেশে বিমস্টেকের পরবর্তী সম্মেলনটা অনুষ্ঠিত হবে। এটা পড়তে গিয়ে আমরা আরেকটু পড়ে ফেললাম, বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত, বিমস্টেকের সদস্য দেশ আছে 60টি। তো এভাবে আমরা টপিকটা পুরোটা কাভার কাভার করে হয়ে যাবে, ফেললাম। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এর পরবর্তীতে আমাদের যে আদার্স টপিকগুলো আছে সেগুলো পড়ার ক্ষেত্রে আমাদের যে প্রিপারেশন বুকটা আছে, প্রিপারেশন বুকের সূচিপত্র যদি আমরা একটু খেয়াল করি, সেখানে দেখবো আমাদের টিচাররা অনেক সুন্দর করে একটা অ্যানালাইসিস পার্ট হ্যাঁ তৈরি করে অবশ্যই রাখছে। অবশ্যই, হ্যাঁ, গুরুত্বের বেসিসে। জি, অ্যানালাইসিস পার্টটাতে আমরা দেখতে পাবো সেখানে বিগত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, অন্যান্য সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে সেগুলো লিখা আছে। তো সেটা দেখলে আমরা বুঝতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, একদম কোন টপিকগুলো থেকে গত 10 বছরে কোনো কোশ্চেন আসেই নাই। আসেই নাই। তো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো পার্ট আমরা আগে শেষ করে ফেলবো, এবং যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমরা একটু পরে শেষ করব। এখানে পড়ার ক্ষেত্রে আমি স্টুডেন্ট থাকা অবস্থায় যে কাজটা করতাম, এবং এবছর আমি স্টুডেন্ট থাকলে যেটা করতাম, সেটা হলো প্রথমেই আমাদের টিচাররা ক্লাসে গিয়ে যে টপিকটা পড়িয়েছেন, টিচাররা ক্লাসে সবসময় জিসটা পড়ানোর চেষ্টা করেন, অবশ্যই, যেগুলো হ্যাঁ। মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ। আমি আমার ক্লাস নোটটা আগে শেষ করে ফেলবো। পরবর্তীতে আমাদের যে ফাইনাল টাচ বুকটা আছে, ফাইনাল টাচ চমৎকার একটা বই, অবশ্যই নিঃসন্দেহে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চয় ইউনিটে এখানে কিন্তু সাধারণ জ্ঞানের 2টো প্রশ্ন বাদে সব প্রশ্ন হুবহু কমন আসছে একদম আমাদের ফাইনাল এই টাচ থেকে। ফাইনাল টাচ ছোট একটা বই থেকে। তো টপিক ওয়াইজ আমরা সেই ফাইনাল টাচ বইটাও শেষ করে ফেললাম। তারপর আমরা প্রিপারেশন বুকটা পড়বো, এবং পড়ার আগে অবশ্যই আবারও বলতেছি অ্যানালাইসিস পার্টটা আমরা আগে চেক দেখে করে নিব, নিব হ্যাঁ যে এক্স্যাক্টলি কোথায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বেশি হচ্ছে। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, রাজধানী, মুদ্রা, এগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয় না বললেই চলে। বললেই চলে, হ্যাঁ এখন একটা স্টুডেন্ট যদি এটার পেছনে এই সময় এসে অনেক টাইম ইনভেস্ট করে, তো অবশ্যই এটা বোকামি হয়ে যাবে। অবশ্যই, হ্যাঁ এই টাইমটা যেখান থেকে প্রশ্ন আসতেছে সেগুলো যদি পড়া হয়, তাহলে আমার মনে হয় স্টুডেন্ট বেনিফিটেড বেশি হবে। ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। আর জিকেতে আরেকটা প্রবলেম যেটা মনে থাকে না। তো আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলা, জিকে সারাদিনে আমি যেগুলো পড়তাম, পড়ার সময় সবসময় মার্ক করে রাখতাম যে বিষয়টা আমার মনে থাকে না। সাপোজ আবারও বিমস্টেকের উদাহরণটাই দিই, সাপোজ বিমস্টেকের সদর দপ্তর কোথায় এটা আমার মনে থাকে না, বিমস্টেক রিলেটেড অন্যান্য সবকিছু আমার মনে আছে। আমি জাস্ট ওই লাইনটা একটা আলাদা পেজে বা ডায়েরিতে লিখে রাখতাম। সারাদিনে যতটুকু পড়া আমার মনে থাকতেছে না সেগুলো আমি এক সাইডে লিখে রাখি, এবং লিখে একটা কাগজে বড় করে লিখে আমি আমার বেডের সাথে যে দেয়ালটা, সেই দেয়ালে আমি ওটা স্টিক করে রাখি, হ্যাঁ আঠা দিয়ে লাগিয়ে দিই। এভাবে দেখা যায় প্রতিদিন হয়তো 10টা 15টা করে ইনফরমেশন আমার রেগুলার মনে থাকতেছে না, সেগুলো আমি লিস্ট করে রাখতেছি। প্রতিদিন ঘুম থেকে উঠেই দেয়ালের দিকে আমার চোখ পড়ে, অবশ্যই আমি ঘুম থেকে উঠেই 2 থেকে 3 বার পুরোটা রিভাইজ দিলাম। আবার ঘুমোতে যাওয়ার আগে দেখা যায় দেয়ালের দিকে তো চোখ পড়বে, যেহেতু আমার বেডের সাথেই, সেটাও আমি ওইখানে 2-3 বার রিভাইজ দিলাম। দেখা যায় দিনে এই 10টা ইনফরমেশন আমার 4-5 বার রিভাইজ হয়ে গেল। এভাবে যদি প্রতিদিন আমাদের যে ইনফরমেশন গুলো মনে থাকতেছে না সেগুলো এভাবে রিভাইজ দেওয়ার ট্রাই করি, তাহলে দেখা যাবে এক সপ্তাহে হয়তো 100টা ইনফরমেশন আমরা লিখে রাখছি, পরের সপ্তাহে গিয়ে দেখা যাচ্ছে সেখান থেকে 80টা-90টা ইনফরমেশন মনে আছে, অলরেডি আমার মনে থাকতেছে। যে 5-10টা মনে থাকতেছে না সেটা পরের সপ্তাহের সাথে অ্যাড করে দিতাম, বা আমি ওইখানে লাল নীল কালি দিয়ে দাগিয়ে ফেললাম, মার্ক করে রাখতে পারতাম ভাই যেভাবে বলছিলেন। তো আমাদের সময় আছে হাতে আর 10 থেকে 12 দিন, এখানে তো সেভাবে সুইচ করার আর অপশন নাই। যেগুলো মনে থাকতেছে না, আমি স্টুডেন্ট হলে আমি এই কাজটা করতাম। অবশ্যই বাইফার তো আসলে স্টুডেন্টরা ইতোমধ্যে তাদের সমস্যাগুলো হয়তো আইডেন্টিফাই করেও ফেলেছে যে কোন টপিক গুলো থেকে কোন কোন প্রশ্নগুলো তারা বেশি করে ভুলে যাচ্ছে। তো সেগুলো যদি একটা মোটামুটি বড় ভাবে সে লিখে যদি
দেয়ালে বা যেখানে বারবার চোখ পড়বে অবশ্যই এরকম অবশ্যই। জায়গায় সে কালেক্ট করে রাখে। তো অবশ্যই এটা ইনফ্যাক্ট আমার মনে হয় ভাইয়া আপনি যে এই পরামর্শটা দিয়েছেন এটা শুধু জিকে না বরং বাংলা ইংরেজি জিকে সবগুলোরই মুখস্থ অংশের জন্য কিন্তু তারা এভাবে করে কাজে লাগাতেই পারে। হ্যাঁ তো হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ রিয়াদ ভাই, এখানে আপনাকে আমি অনেক ধন্যবাদ। জি রিয়াদের ভাইয়া, সাথে please। একটা জিনিস একটু যোগ করতে চাই। অবশ্যই জি ভাইয়া, ভাই। বলেন। ও যেটা বললো যে হচ্ছে রিসেন্ট কেন প্রায় 50% বা তার বেশি প্রশ্ন এখানে জি আসে, ভাইয়া, হ্যাঁ স্টুডেন্টদের এটা বুঝতে একটু সুবিধা হবে আমি যদি একটু যোগ করে হ্যাঁ দিই। হ্যাঁ অবশ্যই ভাই। কেন বিশ্ববিদ্যালয় চলমান বিষয়গুলোকে এত বেশি গুরুত্ব দেয়। কিছু টপিক তুমি দেখবা জিকের ক্ষেত্রে এগুলো কনস্ট্যান্ট, এগুলো যা ছিল আগে এখনো তাই আছে, ভবিষ্যতেও তাই থাকবে। যেমন প্রশ্ন যদি হয় যে ৬০ গম্বুজ মসজিদ কোথায়, উত্তর বাগেরহাট, এটা কোনোদিন ময়মনসিংহ নেওয়া সম্ভব না, না এগুলো অবশ্যই ওইখানেই না। ছিল, জি ভাই, ওখানেই আছে, থাকবে। হ্যাঁ। এগুলো কনস্ট্যান্ট টপিক। তো এই কনস্ট্যান্ট জিনিসগুলো জানা, আর পৃথিবীতে এখন এই অবস্থায় বা গত ১ বছরে কি জি ভাই, ঘটতেছে, একদম। আগামী ১ বছরে কি ঘটতে পারে, হ্যাঁ, এটা কিন্তু জ্ঞানের পরিমাপ। অবশ্যই অবশ্যই একটা স্টুডেন্ট কত বেশি আপডেটেড। আপডেটেড। আমি যখন তোমার সাথে কথা বলবো 15 মিনিট কথা বললে আমি যদি বুঝতে পারি যে সারা পৃথিবীর খোঁজ খবর তুমি রাখো, হুম। আমি কিন্তু আরেকজনের থেকে তোমাকে আগায় রাখবো, অবশ্যই অবশ্যই, তাই না? হ্যাঁ সো নিঃসন্দেহে। বাগেরহাটে ৬০ গম্বুজ মসজিদ আছে, এটা জানা গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে ও যেটা বললো যে বিমস্টেকের সদস্য সদর কয়টা দপ্তর এবং তার সাথে পাশাপাশি সামনে যে সম্মেলন বাংলাদেশে হবে, হ্যাঁ এই খবরটা একজন স্টুডেন্ট রাখে কিনা, রাখে কিনা। জি ভাই, বা সারা পৃথিবীতে এখন কি ঘটছে, কেন ঘটছে, হ্যাঁ। এগুলোর পেছনকার ইতিহাসটা পর্যন্ত, কি, হ্যাঁ বা এই ঘটনাগুলোর ক্যাটালিস্ট কি, একদম এই জায়গাগুলো যারা বুঝতে পারে এদেরকে অবশ্যই ইউনিভার্সিটি আগায় রাখে। অবশ্যই ঠিক এই নিঃসন্দেহে। কারণেই একটা টপিকের নর্থ ইস্ট ওয়েস্ট এন্ড সাউথ সব দিক মিলে কভার করে পড়া, এবং জিকে কেবল তথ্য মনে না করা, ঘটনার সাথে ঘটনার সমন্বয় আছে, এটা একদম। চেইনের মতো, এবং এটা মালা, জি ভাইয়া, এগুলা বুঝে পড়া। এবং একটা টপিক নিয়ে যখন তুমি কথা বলবা, যখন তুমি পড়া শুরু করবা, তখন তার পেছনে চলে যাওয়া। হ্যাঁ, এটা আজকে এখন হয়েছে, তাহলে এটার পেছনে, যেমন আরব ইসরায়েল যুদ্ধ, আমরা বলতেছি যে এখন আমরা গত ১ বছর ধরে দেখতেছি অপারেশন আল আকসা ফ্লাড থেকে শুরু করে অবস্থা খুব খারাপ জি গাজাতে, ভাইয়া, হ্যাঁ। বাট এটা শুরু তো এখানে না, না অবশ্যই এটা না, শুরু এটার হচ্ছে সেই পিছনে- বেলফোর ঘোষণা থেকে। একদম একদম তো তুমি যখন পড়বে সেই বেলফোর ঘোষণা ধরে পড়ো, এভাবে যদি কেউ পড়ে, এবং ওই যে বললাম পৃথিবীতে এখন কি হচ্ছে, কোন স্টুডেন্ট যদি সেটা জানে, ওকেই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রেফার করে যে অবশ্যই, সে আমার কাছে আসুক। অবশ্যই। তো এই জন্য তুমি রিসেন্ট জিনিসগুলোকে রিলেট করে পড়বা এবং এগুলোকে বেশি গুরুত্ব দিবা। আর ভাই এভাবে রিলেট করে পড়লে তো আসলে ভাই পড়ার আগ্রহটাও আসলে আগ্রহটা থাকে। বাড়ে, মানে স্টুডেন্ট একটা Otherwise, পর্যায়ে গিয়ে বুঝতে হ্যাঁ, পারে যে আমি তো গ্লোবাল পলিটিক্স বুঝতেছি, একদম কেন একদম কি হচ্ছে এগুলো আমি টের পাচ্ছি। একদম এর একদম, টের জি পাওয়া ভাইয়া। যখন শুরু হবে, তখন তখনই স্টুডেন্টের ওই আসলে জায়গায়- প্যারামিটারটা একটু ভালো, এটা বোঝা যাচ্ছে, অবশ্যই ভাইয়া, তখন বোঝা যায় অবশ্যই। আর কি। জি ভাইয়া, থ্যাংক ইউ এখানে সো মাচ। ভাইয়া আমি আরেকটু বিষয় অ্যাড করতে Please. চাই। বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলোতে জিকে আসে, সেখানে দেখা যায় সম্প্রতি যারা পরলোক গমন করেছেন তাদের হুম। রিলেটেড প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। ভাইয়া যেরকম বললেন ইসরায়েল রিলেটেড, তো এখান থেকে বলতে চাই যে ক্যাম্প ডেভিড চুক্তি আমাদের স্টুডেন্টরা জানে 1978 সালে হয়েছিল হয়েছিল, মিশর এবং ইসরায়েলের মাঝে। মাঝে। তো এই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কিন্তু ছিলেন জিমি কার্টার, আচ্ছা, মার্কিন প্রেসিডেন্ট 39তম জিমি কার্টার, যিনি সম্প্রতি মারা গেছেন। মারা গেছেন, হ্যাঁ। তো এই সম্প্রতি জিমি কার্টার যেহেতু মারা গেছেন, জিমি কার্টারের উনি ক্ষমতায় থাকাকালীন কি কি করেছেন ঘটনা এবং ঘটেছিল পরবর্তীতে যেগুলো, উনি হ্যাঁ, নোবেল পুরস্কারও পেয়েছেন, পেয়েছেন, হ্যাঁ। এগুলো বিষয়ে আমরা মনে রাখবো। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করলে আমরা দেখতে পাবো রিচার্ড ক্যাশ মারা গেছিলেন, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পেয়েছিলেন কিন্তু হ্যাঁ, বাংলাদেশ সরকার থেকে। আবার শিবনারায়ণ দাস মারা গেছেন 2024 সালে, 24 সালে, যিনি বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত অঙ্কন পতাকার করেছিলেন, নকশাকার। হ্যাঁ, হ্যাঁ। তো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে, শুধু কে কবে মারা গেলেন এগুলো না, ওনারা জীবনে কি কি হ্যাঁ, উল্লেখযোগ্য মানে উনাদের কর্ম করে গেছেন। সময়টা আসলে যখন আসছে, ওনাদের ব্যাপারে প্রশ্ন আলোচনা হচ্ছে যে যখন আসছে, উনি গুরুত্বপূর্ণ কেন, এক্স্যাক্টলি তার কাজের জন্য। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে হ্যাঁ। শুধু তার মৃত্যুটা না, বরং এক্স্যাক্টলি মৃত্যু দিয়ে আমরা তাকে আরেকবার স্মরণ করছি এবং তাকে স্মরণ করে তার বিষয়টা পেছনের কারণটা, পেছনের পেছনের ইতিহাসগুলো কারণ, সেটা আমাদের যে শিখে রাখা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাবজেক্ট ভিত্তিক আলোচনা তো আমরা মোটামুটি গুছিয়ে ফেলেছি। এখন যদি একেবারেই ছোট করে আমাদের স্টুডেন্টদের কিছু কমন প্রবলেম যেগুলো আছে ভাইয়ারা, সেই ব্যাপারগুলো আমি যদি একটুখানি একবারে উল্লেখ করেই আলোচনা শুরু করি। যেমন সবার আগেই এবং সব থেকে যেই মূল সমস্যাটা আসলে হয়ে যায় যে ওদের টাইম ম্যানেজমেন্ট, এবং আমার কাছে বারবারই মনে হয় বাকি যত সমস্যার কথাই আসছে সবকিছুর গোড়ায় আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট এবং দুশ্চিন্তার জায়গা, যেহেতু অলরেডি কাউসার ভাই একদম শুরুতেই বলেছে যে টেনশন হওয়াটাই স্বাভাবিক। আর ইনফ্যাক্ট টেনশন না হওয়ার অর্থ হচ্ছে তুমি আসলে প্রস্তুতির ধারাবাহিকতাতেই হয়তো নাই। কারণ যেই পজিশনে আছি না কেন, যারা
খুব ভালো করছি, তাদের মধ্যেও এই টেনশনটা হচ্ছে যে আচ্ছা আমি তো চিন্তা করছি নিজেকে আমি টপ 50-তে দেখতে চাই, আসলে কি আমি টপ 50-তে থাকতে পারবো কিনা। যারা মাঝামাঝি চিন্তা করছি যে না ঠিক আছে আমার প্রিপারেশন যা তা দিয়ে হয়তো আমি চান্স পেয়ে যাব, কিন্তু আমি ভালো সাবজেক্ট হিসেবে আমি পাবো কিনা বা ভালো একটা পজিশন আমার থাকবে কিনা। বা যারা এখন একদম মানে শেষ মানে মুহূর্তে যে এই ভরসাটুকু যে আমার একটা পজিশন হলেই হলো, এরকম যারা চিন্তা করছি তারা এখন এই নিয়ে দুশ্চিন্তা হচ্ছে যে আমার কি আসলে একটা পজিশন থাকবে কিনা। তো এই যে টাইম ম্যানেজমেন্ট এবং টেনশন, এই টেনশন থেকেই কিন্তু পরবর্তী সমস্যাগুলো যেমন ভাইয়া অসুস্থতা, নার্ভাসনেসের কারণে দেখা যাচ্ছে পারা জিনিসগুলো ওরা ভুল করে ফেলছে। বারবার পড়া ভুলে যাওয়ার ব্যাপারটা তো ইতোমধ্যে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি। এছাড়াও ভাইয়া একদিনে তারা কয়টি বিষয় পড়বে এই ব্যাপারে তাদের একটা দুশ্চিন্তা আছে যে আমার কি এখন একদিনে এক সাবজেক্ট শেষ করা উচিত, নাকি আমার প্রতিদিন হচ্ছে সব সাবজেক্টের কিছু কিছু অংশ করে পড়া উচিত। বই পড়ার সিকোয়েন্স অর্থাৎ এখন শেষ মুহূর্তে কিভাবে করে কোন বইটাকে আগে শেষ করবে, অর্থাৎ কিছু তো বই ভাই আমরা বই যদি চিন্তা করি বই তো মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে প্র্যাকটিস নির্ভর বই আর একটা হচ্ছে শেখার জন্য বই। তো এই বইগুলা কোনটা আগে কোনটা পরে, এছাড়া বই পড়ার ক্ষেত্রে টপিক সিলেকশন কোন টপিকগুলো আগে পড়বো কোন টপিকগুলো শেষে, এবং আমাদের যারা পরীক্ষার্থীরা আছে তারা তো বিভিন্নভাবেই প্রতিদিনই নিজেদেরকে বিভিন্ন পরীক্ষা দিয়ে যাচাই করছে। তো এই পরীক্ষাগুলো দিতে যে তারা আসলে একটা প্রবলেম ফেস করছে পরীক্ষার নম্বরের কারণে, পরীক্ষায় যে নম্বরটা তারা পাচ্ছে বা পরীক্ষা দিতে যে যখন নেগেটিভ মার্কিং হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে, এগুলো তাদেরকে আসলে অনেক বেশি আসলে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। তো শুরুতেই আমি যদি টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা নিয়ে একটু কাউসার ভাইয়ের কাছে জানতে চাইবো, ভাইয়া যদি একটু বলতেন যে ওরা কিভাবে করে এখন সময়টাকে সব থেকে ভালো কাজে লাগাতে পারবে। ধন্যবাদ সিফাত। আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমরা তো সবাই ছাত্র ছিলাম বা ছাত্র আছে, এই তো জি কথাটা। ভাইয়া, অবশ্যই। আমাদের একাডেমিক পরীক্ষা ছিল, আমরা দিয়েছি অনেক সারা জীবনে। তারপরে কম্পিটিটিভ এক্সাম, অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে একেবারে বিসিএস পর্যন্ত জি ভাইয়া, নিঃসন্দেহে। যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সবগুলোর মধ্যে একটা কমন ভিলেন হচ্ছে সময়। একদম। সব থেকে বেশি যার সাথে আমার কন্টেস্ট হয় সেটা হচ্ছে সময়। অবশ্যই তার সাথে যদি জেতা যায়, বাকিদের সাথে জেতা কিন্তু সহজ। অবশ্যই ভাই। এখন এই টাইম ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, এটা কিভাবে আমরা ডেভেলপ করবো, এক নম্বর আমি বলছি, তার আগে আমি তোমাদেরকে একটু হালকা করে একটু বকা দিতে চাই। সেটা হচ্ছে, তুমি এত যে উইকলি গুলো দিছো, এতগুলা ডেইলি পরীক্ষা দিছো, তারপরে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, কত পরীক্ষা যাচ্ছে। জি ভাইয়া। এখন আইসা কিন্তু তোমার এই সমস্যা হওয়ার কথা না। না আসলে মানে এতদিনে গুছিয়ে এটা যাওয়ার সত্য কথা। যে সময় ভিলেন, জি আমরা ভাইয়া। শুরুতেই এগুলো তাদেরকে মনে করাই দিচ্ছি। জি ভাইয়া। বাট এখন যে তুমি বলতেছো তোমার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে না, দ্যাট মিনস সমস্যাটা তুমি পাকাইছো, তুমি নিজে এটাকে ক্রিয়েট করে ফেলাইছো অলরেডি। জি ভাইয়া। এবং করার কারণ হচ্ছে ইমোশন। অবশ্যই ভাই। ইমোশনটা কেমন, তুমি যখন রিটার্ন লিখতে যাচ্ছ, মনের মাধুরী দিয়ে লিখতে চাও, করা যাবে না। আমি মোটা দাগে 2-3টা পয়েন্ট ওদের বলে দিই জি কিভাবে ভাইয়া, তারা করবে। অবশ্যই প্লিজ ভাইয়া। এক, তোমার এমসিকিউ অংশের সময় বাঁচবে যদি তোমার প্রিপারেশন খুব ভালো হয়। হ্যাঁ। তুমি প্রশ্ন পড়ছো, তারপরে কোনটা উত্তর হবে এত চিন্তা করার তো সময় নাই। নাই ভাইয়া। খুব সামান্য সময় সেখানে বরাদ্দ থাকবে। জি ভাইয়া। তো যার রিভিশন যত ভালো হবে সে তত বেশি কনফিডেন্ট, সে দ্রুত অ্যান্সার করতে পারবে, তার সময় তত বেশি বাঁচবে। অবশ্যই ভাই। এগুলো এমসিকিউর অংশ। জি ভাইয়া। সেকেন্ড, তুমি যখন রিটার্ন লিখতে যাবা, জিকেতে রিটার্ন হবে না, বাংলার ইংলিশে রিটার্ন থাকবে। রিটার্ন হবে। ওই জায়গায় একটা জিনিস খেয়াল করবা, যে প্রশ্নটার উপরে টাইপ করে থাকে তার নিচে হচ্ছে স্পেস দেওয়া থাকে। তো কতটুকু জায়গা তোমার জন্য দেয়া আছে এটা বরাদ্দ খেয়াল আছে, করতে হবে। অবশ্যই। এবং এটা পরের পেজেও আছে কিনা তোমার জন্য জায়গাটা, সেটা আগেই দেখে নিবা, দেখে তারপর নিতে অ্যান্সার হবে। শুরু করবা। জি ভাইয়া। প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, তোমাদের যে ওই যে ইমোশনের কথা বললাম, যেটার জন্য তোমাকে আমি বকা দিতে চাইছি, সেটা হচ্ছে ওই যে মনের মাধুরী মিশিয়ে লেখা, বেশি লিখলে বেশি নম্বর আসবে, এসব চিন্তা থেকে বের হয়ে আসো। একাডেমিক লাইফের যে অভ্যাসটা, এই অভ্যাস থেকে বের হয়ে আসো। বিশ্ববিদ্যালয়ের টিচাররা তোমার মাঝে খুব কম সময়ে এমন কিছু উইট দেখতে চান যেটা দ্বারা তারা ইমপ্রেস হবেন। একদম একদম। তো বুদ্ধির মাপকাঠি হচ্ছে কম কথায় কে ভালো কথা বলতে পারে, অবশ্যই অবশ্যই। বেশি কথা প্রিসাইজ যে বলতে পারে। অনেক লম্বা কথাকে খুব শর্টকাটে কেউ উপস্থাপন করতে জি পারে। ভাইয়া, একদম। তো বেশি কথা বললে বেশি নম্বর পাবা, এই কথাটা ভুল। এখান থেকে বের হয়ে আসো, যেটা উত্তর সেই কথাটা একদম সরাসরি, যত গুছায় তুমি দিতে পারো, যত কম জায়গায় তুমি লিখতে পারো তত ভালো। জি ভাইয়া। এটা হচ্ছে সব থেকে বড় শর্ত অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করার। একদম, হ্যাঁ। আর আমরা আরেকটা জিনিস বোকামি করি, সেটা হচ্ছে কি, আমরা প্রশ্ন লেখার সময় ভাবি না, আমরা মনে করি সময়ের অপচয়। না, এটা কখনো অপচয় কখনোই না ভাইয়া। ভাবনা ভেরি গুড ইনভেস্টমেন্ট। এক্স্যাক্টলি ভাইয়া। তুমি প্রশ্ন পাওয়ার পরে ধরো একটা 5 নম্বরের সারমর্ম তুমি লিখবা, তুমি এখানে লিখবা হচ্ছে 3 থেকে 5 লাইন, একদম। ওটা লিখতে তোমার সময় লাগবে 2 মিনিট।
বড় জোর তুমি 3 মিনিট, বড় জোর 3 মিনিট, হ্যাঁ। তুমি এখানে ভাববা আরো 2 মিনিট, 2 মিনিট এক্স্যাক্টলি। অ্যান্সারটা তোমার মাথায় সাজায় নিবা, তারপরে তুমি লিখবা, তাতে করে যেটা হবে সময়টা বাঁচবে, জি ভাই, উত্তরটা সুন্দর হবে। জি ভাই অবশ্যই। আর যেহেতু আমার কাছে আসলে জায়গাটা খুবই লিমিটেড, খুবই লিমিটেড। তো এই জন্য আর ভাই যে কোনো কিছুই তো আসলে প্ল্যান করে একটা কাজ করলে যতটা এক্স্যাক্টলি সুন্দর হবে। সো টাইম ম্যানেজমেন্ট মানে এখানে মোটা দাগে 2-3টা জিনিসকে মিন করে। কতটুকু বরাদ্দ আছে তোমার জন্য, আবেগ নিয়ন্ত্রণ করা, জি ভাই, মূল কথাকে খুব প্রিসাইজ আকারে উপস্থাপন করে দেওয়া, এবং উত্তর লেখার আগে একটু চিন্তা চিন্তা করা। করে। এটা একটা ইনভেস্টমেন্ট, এটা সময়ের অপচয় নয়। জি ভাইয়া। আর এখন সামনে যে পরীক্ষাগুলো আছে, তুমি সময়ের সাথে হিসাব করে করে আগাও। তোমার ওই যে সময় তুমি যতটুকু পাচ্ছ তার মধ্যে উত্তর শেষ করো, এভাবে আগাও, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষায় তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে, আমার বিশ্বাস। জি ভাই। আর এটা তো হচ্ছে মূলত ওদের পরীক্ষার হলের টাইম ম্যানেজমেন্ট গেল। আমার স্টুডেন্টদের থেকে আরো একটা প্রশ্ন যেটা ছিল আপনার কাছ থেকে আবারও জানতে চাইবো যে এই শেষ সময়টা আসলে ওরা টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবে, অর্থাৎ তাদের মানে স্টাডি তাদের স্টাডি রিলেটেড যে টাইম ম্যানেজমেন্টটা আছে সেই জায়গাটা ভাই, যেমন হচ্ছে আমি একটু স্পেসিফিক যদি করে দিই, যেমন দিন তো আসলে 24 ঘন্টা, এই জায়গায় তো আসলে সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সেম নিয়ামতই দিয়েছেন, সবার জন্যই আসলে বরাদ্দ 24 ঘন্টা। তো এই 24 ঘন্টা থেকে আসলে ওদের এখন জাস্ট প্রয়োজনীয় ঘুম বাদে এছাড়া ধরেন খাওয়ার পিছনে তো কিছু সময় আসলে যাবেই, কিছুটা সময় হয়তো মনোটনি কাটানোর জন্য তার লাগবেই, আবার কিছু সময় যার যার ধর্মীয় কাজগুলো পালন করতেও লাগবে। বাকি সময়টা আসলে তাদের সময়টা কিভাবে করে গোছানো উচিত এই ব্যাপারে যদি একটু ছোট করে বলতেন ভাইয়া। ধন্যবাদ। আমি যেটা বলি সেটা হচ্ছে জাগ্রত সময়ের সর্বোত্তম ব্যবহার, জি ভাইয়া একদম। এবং আমি ঘুমের ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে নিষেধ করি। ভাই এটা তো দরকার আসলে। হ্যাঁ, তুমি 4 ঘন্টা ঘুমাবা আর তোমার ব্রেন খুব ভালো সাপোর্ট দিবে, এটা আশা করার কিছু না নাই। একদমই না, হয়তো কিছু ব্যতিক্রম মানুষ থাকে কিন্তু হ্যাঁ। আমরা যারা স্বাভাবিক মানুষ, জি ভাইয়া মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তুমি ঘুমাও। কারণ 24 ঘন্টা থেকে তুমি যদি 7 ঘন্টা ঘুমাও, তোমার কাছে আরো 16-17 ঘন্টা থাকবে। থাকবেই অবশ্যই। ওখানে যার যার ধর্মীয় অ্যাক্টিভিটিস, খাওয়া দাওয়া, গোসল, এগুলোর পেছনে ধরলাম আরো 2 থেকে আড়াই ঘন্টা চলে যাবে। জি ভাইয়া। তাহলে 17 থেকে 2 চলে গেলে আরো থাকে কত, 15। 15 ঘন্টা। 15-র মধ্যে তুমি হচ্ছে কোচিং এ আসবা, একটা টাইমে হয়তো পরীক্ষা থাকবে, জি ভাইয়া। বা এই জাতীয় কাজগুলোর জন্য আসবা, সেখানে আসা যাওয়া, পরীক্ষা দেওয়া, ধরলাম আরো 2 থেকে আড়াই ঘন্টা। জি ভাই 3 ঘন্টাই ধরি 3 আমরা ঘন্টায় সব ধরলাম, সুবিধা 12 ঘন্টার সময় কিন্তু তার হাতে হাতে থাকে। অবশ্যই থাকছে। এখন 12 ঘন্টায় পড়তে হবে ব্যাপারটা এমন না, জি ভাইয়া ব্রেক নিয়ে পড়তে হয়। একদম। বিশ্রাম কাজের অঙ্গ, একসাথে গাথা। একসাথে গাঁথা। নয়নের অংশ exactly। যেমন নয়নের নয়নের পাতা। পাতা। তো বিশ্রাম কিন্তু কাজের বাইরের কিছু না, এটা কাজেরই একটা অংশ, আমরা এই জায়গাটা ভুলে যাই। জি ভাইয়া। বিশ্রাম কাজেরই পার্ট, তুমি যে কাজ করতেছো তারই অংশ হচ্ছে বিশ্রাম। সেটা কিভাবে নিবা, কৌশলগত জায়গায় আমরা মার খেয়ে যাই। জি ভাইয়া। সেটা হচ্ছে, আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি এটা, যে তোমার পড়ার স্লটটা হবে ঘুমের ঠিক পর। হ্যাঁ। ঘুমের পর। ঘুমের পর। কিভাবে সেটা, তুমি রাত 11টার মধ্যে ঘুমাও আর ভোর 5টা-4টার মধ্যে উঠো। কেউ যদি 4টার সময় উঠে পড়া শুরু করে 10টা-11টা পর্যন্ত যদি সে পড়ে, তুমি যদি শীতের রাতে এই ঘুমকে একটু কম্প্রোমাইজ না করো, কিভাবে তুমি টিকবা? অবশ্যই ভাই অবশ্যই। তাই না? হ্যাঁ সৃষ্টিকর্তাকে উত্তম বিচারক নন নিঃসন্দেহে যে ভাইয়া। তোমার থেকে বেশি পরিশ্রম করলো, বেশি ডেডিকেশন দিল, জি সে কি ভাইয়া। বেশি আগায় গেল না? অবশ্যই ভাই অবশ্যই। তো এখন 11টা থেকে যদি সে ঘুমায়, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা হয়ে গেছে কিন্তু। জি ভাইয়া 4টা কিন্তু 6 ঘন্টা। 6 ঘন্টা। তা আমি একসাথে 6 ঘন্টা তাকে ঘুমাইতে বলবো না, আমি বলবো তুমি 3টায় উঠো, জি যদি ভাই। 11টায় ঘুমাইতে পারো, বা হ্যাঁ। 3:30টায় উঠো। হ্যাঁ। পৃথিবী নীরব, তুমি জেগে আসো, জেগে আছে। তাই না? যে যে ধর্মের, তার ধর্মের কাজ যদি থেকে করো, মুসলমানদের জন্য তখন তাহাজ্জুদ পড়ে তুমি যদি পড়তে শুরু করো, বা একটু হালকা কিছু খাবার দাবার খায় তুমি পড়া শুরু করলে, ধরুন 4টা থেকে পড়া শুরু হলো, জি ভাইয়া। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই 10টা 6 ঘন্টার মধ্যে তুমি 1 ঘন্টা ব্রেক টাইম রাখো, বাকি 5 ঘন্টা একদম ধুমধুম আর স্টাডি। জি ভাইয়া। এটা যে কি কার্যকর জি ভাইয়া আমরা নিঃসন্দেহে। মোটামুটি সবাই জানি, সকালের পড়া কেমন। অবশ্যই ভাই আচ্ছা, অবশ্যই। তারপরে তুমি কোচিং এ আসো, একটু বিশ্রাম নাও, পরীক্ষা দাও, বাসায় যাও, খাও, দুপুরে আবার একটু ন্যাপ করো, জি ভাইয়া। তারপরে উঠে আবার পড়ো। জি ভাই। তাহলে তোমার 2টা স্লট, হ্যাঁ। একটা হচ্ছে ভোর রাতে ঘুমের পর, ঘুমের পর। আর একটা হচ্ছে দুপুরবেলা হালকা একটা 1 ঘন্টা ন্যাপের পর। ন্যাপের পরে। জি ভাই। এই 2টা স্লট তুমি যদি প্রপারলি ইউজ করতে পারো, তুমি কিন্তু অনেক ভালো এখান থেকে আউটকাম নিতে পারবা। নিঃসন্দেহে। কারণ দুটোই হচ্ছে ঘুমের ঠিক পর, জি ব্রেন ভাই। কিন্তু তখন ফ্রেশ, ফ্রেশ থাকে। খুব ভালো এবং ইনপুট নিবে ওই টাইমে। অবশ্যই অবশ্যই। এবং আমি কখনোই তোমাকে একটা না 2 ঘন্টার বেশি পড়তে বলবো না। হ্যাঁ। তোমাকে পৃথিবী উল্টায় ফেলতে হবে না, তুমি 2 ঘন্টা পড়ো, তারপরে 15 মিনিটের জন্য একটা ব্রেক করো। জি ভাইয়া। ব্রেকটা কিন্তু ফেসবুকে নেওয়া যাবে না, না অবশ্যই এই হচ্ছে ঝামেলা। ডিস্ট্রাকশনে আসলে Yes. যাওয়া যাবে না। ফেসবুকে কোনোভাবেই। যা দেখি একটু কি হইলো। ওই বিশ্রাম মানে পিওর বিশ্রাম ভাই। Pure আমি যেটা বিশ্রাম। বলি যে চোখটা বন্ধ বন্ধ করে আমি করা। একটু কিছু ভাববো না সেই সময়, জাস্ট চোখ বন্ধ গড়াগড়ি করে- দেওয়া। হ্যাঁ এক্স্যাক্টলি একটা গড়াগড়ি দেওয়া। একদম একদম। আর তখন ইভেন আরেকটা কাজ হইতে পারে, জি ভাই। যারা ধরো হচ্ছে ঢাকায় থাকে বা শহরে থাকে, জি ভাই। ফ্যামিলি থেকে দূরে, হ্যাঁ।
ওই একটু ফ্যামিলির কারোর সাথে কথা বলা, জি ভাই, একটু শান্তি চলে আসে কিন্তু অবশ্যই, বাবা মার সাথে অবশ্যই, কথা বললে। নিঃসন্দেহে ভাই, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে মোটিভেশন গেইন হয়ে যায়। অবশ্যই ভাই, তুমি যদি আর কারোর জন্য চান্স পেতে নাও চাও, বাবা মার কথা চিন্তা করলে তোমার মনে হবে আমি চান্স পাবো, চান্স পাবো, আমি অবশ্যই, তাদেরকে সম্মানিত করবো। অবশ্যই সবার কাছে তো এই জায়গাটা ওই অনেক বিশ্রামটা আবার তাকে বড়। রিচার্জ করে ফেলে। অবশ্যই ভাই, এই জন্য নিঃসন্দেহে। বিশ্রাম মানে পিওর বিশ্রাম, এটা স্মার্টফোনে না, জি ভাই, এটা অন্যভাবে না। হয়তো কারোর সাথে একটু ছোট্ট আড্ডা দিতে পারো, ফ্যামিলির সাথে কথা বলতে পারো, একটু গড়াগড়ি দিতে পারো, এক কাপ চা খাইতে পারো, অবশ্যই। এটা হচ্ছে বিশ্রাম। জি ভাই, পিওর এবং সেটা হবে অবশ্যই কাজের গ্যাপে গ্যাপে। গ্যাপে গ্যাপে। এমন না বিশ্রাম যখন নিলাম খালি নিলাম পড়লাম চল না, হ্যাঁ ভাই, লম্বা বিশ্রামও কিন্তু আবার শরীরটাকে আরো বেশি ড্রাউজি করে দিবে, আরো করে বেশি ফেলবে, অলস করে করে ফেলতে পারে। ফেলবে, সেটাই। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো পরের যে পয়েন্টটা আসলে ভিন্ন ধরনের টেনশন, আমি আরেকটা কথা জি ভাইয়া, সিফাত please, বলতে ভুলে জি ভাইয়া, গেছিলাম, অবশ্যই ভাইয়া, সেটা please। হচ্ছে তুমি যে পড়তেছো, এই যে তোমাকে 12 ঘন্টা বা 11 ঘন্টা পড়ার কথা যেটা বললাম, জি ভাইয়া, তুমি কিন্তু অবশ্যই এখন প্রতিদিন 3টা সাবজেক্টই পড়বে। জি ভাইয়া, হ্যাঁ, হতে পারে অবশ্যই। তুমি যেটাতে দুর্বল আছো ওটাতে টাইম তুমি বেশি দাও, বেশি দিবে, হ্যাঁ, দ্যাটস ট্রু, হুম। বাট তুমি 3টাই পড়ো, হ্যাঁ। গ্যাপ করবা না, 3টাই পড়ো। হয়তো তুমি ইংলিশ একটু কম পারো, তো ইংরেজি পড়ো 5 ঘন্টা, আর বাকিগুলোকে পড়ো বাকি 5 টাইমটা। ঘন্টা হয়তো ভাগে হ্যাঁ, ভাগে। ওই 5 ঘন্টা আবার একটানা পড়ার দরকার নেই। অবশ্যই, ঠিক আছে? তুমি কোনোভাবেই না। সবগুলোই পড়ার ছোট ছোট টার্গেট নিয়ে পড়া, জি ভাইয়া, যে আগামী 2 ঘন্টায় আমি এটুকু শেষ করব, জি ভাইয়া, জাস্ট একটা ছোট্ট টার্গেট নিয়ে 2 ঘন্টার মধ্যে তুমি সেটাকে শেষ করো। এবং যদি তুমি টার্গেটগুলো অ্যাচিভ করতে পারো, টার্গেট ছোট হোক সামান্য হোক, অ্যাচিভ যদি করো, তোমার মধ্যে দেখবে একটা উৎসাহ চলে আসছে। নিঃসন্দেহে ভাই, অবশ্যই। ছোট টার্গেট কিন্তু পড়াশোনায় অনেক বেশি বুস্ট আপ অনেক করে। ভাইয়া, যে কোনো কাজই আসলে ছোট টার্গেটই আসলে আমাদেরকে বড় টার্গেটে Exactly. পৌঁছাতে আসলে হেল্প করে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আমি একটুখানি রিয়াদ ভাইয়ের কাছে যাব। ভাইয়া, আপনি বারবার করে আমাদের সাথে যখন এমনিতেও কথা হয় তখনই বারবার করে একটা বিষয় আমাদেরকে বলেন যে অসুস্থতা থেকে দূরে থাকার যে একটা জায়গা। দেখা যায় যে আসলে ওরা এখন টেনশনের কারণে হোক বা অনেকে আসলে আমাদের অ্যাডমিশন টাইমে যেটা হয়, বাবা মা ছেড়ে বাহিরে থাকা, হোস্টেলে থেকে মেসে থেকে পড়াশোনা করা এবং সেখান থেকে অসুস্থ হয়ে পড়ার যে ব্যাপারটা, এক তো অসুস্থতা আমাদেরকে অনেক পিছিয়ে দেয় যে কোনো কাজেই, আর যখন আমাদের হাতে ভর্তি পরীক্ষা ঠিক আর 14-15 দিন বাকি, তখন আসলে এই অসুস্থতা থেকে আসলে নিজেকে সেভ করা, যদিও অসুখ বিসুখ আমরা বলে কয়ে আসে না, তারপরেও যতটুকু সুস্থ থাকা যায় এই ব্যাপারে যদি একটু পরামর্শ আপনি একটু স্টুডেন্টদেরকে দিতেন ভাইয়া। জি, আসলে সামনে আমাদের হাতে সময় আছে খুবই অল্প। এই সময়ে যদি আমরা কোনোভাবে অসুস্থ হই, তার আগে আমাদের জানতে হবে যে অসুস্থতা কিন্তু 2 ধরনের। হ্যাঁ। শারীরিক অসুস্থতা, মানসিক মানসিক, অসুস্থতা। অবশ্যই, আমাদের অবশ্যই। ফিজিক্যাল হেলথের অবশ্যই কেয়ার করতে হবে, মেন্টাল হেলথেরও কেয়ার করতে হবে। ভাই অলরেডি বলে ফেলছেন যে আমাদের প্রপার ঘুমাইতে হবে। একদম যদি আমরা ঠিকমতো না ঘুমাই তাহলে আমাদের ব্রেন ঠিকমতো কাজ কাজ করবে করবে না। না, কখনোই না। আর সাথে আমি আরেকটু অ্যাড করব, সেটা হলো আমরা যারা স্টুডেন্ট আছি তারা বিভিন্ন সময় হেলথ রুটিন মেনে চলি না, বিশেষ করে খাবার দাবারের ক্ষেত্রে। হ্যাঁ। এখন এটা খেতে মন চাচ্ছে, খেয়ে ফেললাম, পরে এটার কোনো ইফেক্ট পড়বে নাকি আমার বডিতে এটা চিন্তা করি না। করি না আমরা, তো হ্যাঁ। এই বয়সে এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের যেহেতু পরীক্ষার সময় আর অল্প আছে, এই কয়েকটা দিন যদি আমরা একটু রুটিন ওয়াইজ খাওয়া দাওয়া করি, যেন কোনোভাবেই ফুড পয়জনিং হোক বা অন্য যে কোনো ভাবে যদি আমাদের হাত থেকে একটা দিনও বেরিয়ে যায়, বেরিয়ে তাহলে যায়। কিন্তু সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকর হয়ে অবশ্যই, যাবে। অবশ্যই। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, সাপোজ আমি এইচএসসি পরীক্ষাতে ঢাকা বোর্ডে বা যে কোনো পুরো বাংলাদেশে ফার্স্ট হয়েছি, হ্যাঁ। কিন্তু ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার আগের দিন আমি এতটা অসুস্থ যে আমি পরীক্ষাতে বসতেই পারতেছি না, পার্টিসিপেট এক্স্যাক্টলি। করতে পারতেছি না। হ্যাঁ, তাহলে এত ব্রিলিয়ান্ট হওয়ার পরেও কিন্তু আমার কোনো আউটপুট আসলো এক্স্যাক্টলি, না। তো এক্স্যাক্টলি, এটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। মাথায় অবশ্যই রাখতে হবে যে যেভাবেই হোক আমাদের এই কয়েকটা দিন সুস্থ থাকতেই হবে। হ্যাঁ। যেভাবেই হোক, সেটা অবশ্যই ফিজিক্যাল হেলথ এবং মেন্টাল হেলথ, মেন্টাল দুই হেলথ, দিক দুই দিক থেকেই। থেকেই। তো এতটুকুই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো ভাইয়া তো বললেনই আসলে আমাদেরকে এই সুস্থ থাকার প্রয়োজনীয়তা এবং কিভাবে সুস্থ থাকতে পারি। এরপরে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে যেহেতু এখন আসলে স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা দেখা যাচ্ছে যে তোমাদের বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছ। এই এক্সামের মার্কগুলোর কারণে তোমাদের বেশ দুশ্চিন্তা হচ্ছে, যারা আর কি কাঙ্ক্ষিত নম্বরটা পাচ্ছ না তাদের ক্ষেত্রে, এবং পরীক্ষা দিতে বসে ধরো নেগেটিভ মার্কিং এর যে ব্যাপারটা, সেটার কারণে যখন তোমার প্রাপ্ত নম্বর থেকেও নম্বর কমে যাচ্ছে, তো এই ব্যাপারটাকে আমরা কিভাবে করে আসলে কাটিয়ে উঠতে পারবো, সেই ব্যাপারে আমি একটু আতিক ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। ভাইয়া, এই শেষ সময় আসলে এই নেগেটিভ মার্কিং এর বিষয়টা, কিংবা আমরা যদি দেখি যে যতটুকু আমি চাচ্ছি ততটুকু মার্কস না পাওয়া, আমার মনে হচ্ছে আমি সব পড়ছি হ্যাঁ। কিন্তু সেই হিসেবে মার্কস পাচ্ছি না, এই জিনিসগুলা খুবই 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 আসলে নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমাদের মানসিক স্বাস্থ্যের অবশ্যই, উপরে হ্যাঁ, ফেলে। একদম। তো এই জিনিসটা কিভাবে কাটিয়ে উঠা যায়, তো আমি এই জিনিসটাকে পজিটিভলি নেই। যখন হচ্ছে আমার মার্কস কিছু কম আসতেছে, তখন আমি স্টুডেন্টদেরকে বলি যে তোমার মার্কস আসলে কোথায় কম আসতেছে। হুম।
তুমি আজকে পরীক্ষা দিয়েছো 100 মার্কের, তো 100 মার্কসের মধ্যে দেখা যাচ্ছে 60 মার্কস হচ্ছে তোমার এমসিকিউ, সেখানে দেখা গেল তোমার জিকের মধ্যে তোমার মার্কস কম আসছে। হুম। কারণ জিকেরও একদম এক্সাক্ট যদি ধরি, জিকেরও কয়েকটা পার্ট আছে, অবশ্যই যেমন রিয়াদ ভাই বললো অলরেডি হ্যাঁ। যে ওখানে হচ্ছে আন্তর্জাতিক কিছু পার্ট আছে, বাংলাদেশ কিছু পার্ট বাংলাদেশের আছে, বিষয়াবলী আছে, রিসেন্ট কিছু পার্ট আছে, আবার কিছু রেগুলার টপিক আছে, রেগুলার টপিক হ্যাঁ। থেকে আছে। তো এখন স্টুডেন্ট যখন ভুল করে তারা হয়তো দেখতে পারবে তারা নির্দিষ্ট একটা জায়গায় হয়তো ভুল করে, দেখা গেল অবশ্যই সে রিসেন্ট যে টপিক গুলো আসতেছে সেখান থেকে সে ভুল করতেছে, কিংবা দেখা যাচ্ছে সে হচ্ছে কেউ যে হয়তো টপিকগুলা রিসেন্ট পারে কিন্তু recent কেউ পারে হয়তো কিন্তু হচ্ছে পিছনের গুলো পেছনের গুলো পারতেছে না। হ্যাঁ আন্তর্জাতিকের মধ্যে সে স্ট্রং, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দুর্বল দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো হতেই পারে। এই যে ল্যাকিংস গুলো আছে সেগুলো একটু আইডেন্টিফাই করা, অবশ্যই একটা একটা অবশ্যই আইডেন্টিফাই করা, এবং এই যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমার মানসিক স্বাস্থ্যের উপর পড়ছে যে আমি ডিপ্রেশনে ভুগতেছি, কিন্তু পারছি না। হুম, হুম। সো যখন আমি আন্তর্জাতিকে একটা প্রশ্ন আমি ভুল দাগাচ্ছি, আমি কি করবো, আন্তর্জাতিকে যে টপিকটা আমি ভুল করেছি সেই টপিকটা আমি ভালো করে রিভিশন করবো। হ্যাঁ। রিভিশন করার পরে সেই টপিক রিলেটেড কিন্তু আমাদের বইয়ের মধ্যে আলাদা করে প্রশ্ন দেওয়া আছে, আমরা মডেল টেস্টের মধ্যে আলাদা করে প্রশ্ন দিয়েছি, ফাইনাল টাচে আলাদা করে প্রশ্ন দিয়েছি। তো আমি তখন কি করব, আমি ওই টপিকটা পড়ার পরে সরাসরি ওই টপিকের যত প্রশ্ন আছে হুম, হুম, একদম হুম। সব নিজে নিজে দাগিয়ে দাগিয়ে করবো। তো অবশ্যই দেখা যাবে আমার যদি 100টা প্রশ্ন থাকে সব মিলে 100টা প্রশ্ন আমি পারতেছি। তো পারতেছি, সাথে সাথে হ্যাঁ। কিন্তু আমার যে এই যে আমি নেগেটিভ একটা ইম্প্যাক্ট আমার মেন্টাল মধ্যে মাথার পড়লো, আমি ছিল, নার্ভাস হয়ে হ্যাঁ। গেলাম, আমি ডিপ্রেশনে ছিলাম, সেই জিনিসটা কিন্তু একটু হলেও কাটবে। অবশ্যই এবং পরবর্তী অবশ্যই দিন আবার যখন আমার পরীক্ষা দিচ্ছি সেই টপিকটা আমি গুরুত্ব সহকারে দেখবো হুম, যে হুম, হুম। আমার আন্তর্জাতিকে আছে কত মার্কস আমি জি ভাইয়া পাচ্ছি। সেম ভাবে মেমোরাইজিং এর ক্ষেত্রে হতে পারে, সেম ভাবে রিটেনের ক্ষেত্রে হতে পারে, যেখানে আমি মার্কস কম পাচ্ছি ঠিক সেই জায়গায় হচ্ছে গিয়ে ট্যাপ করা এবং সেই জায়গায় আসলে কাজ করা, আচ্ছা তাহলে exactly। আসলে নিজের ল্যাকিংস গুলো পূরণ হবে, পাশাপাশি ডিপ্রেশন থেকে মুক্তি একদম পাওয়া যাবে। একদম এই কথা এখানে থেকে কিন্তু হ্যাঁ, আরেকটা ভাইয়া, কাজ করা যায় বলেন ভাইয়া প্লিজ। নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে, হ্যাঁ। লোভ সংবরণ করা। জি ভাইয়া অবশ্যই অবশ্যই হ্যাঁ, লোভ সংবরণ করা, যে আমার 15টা এমসিকিউ হইতে হবে, এটা কোন ধরনের চিন্তা? না অবশ্যই অবশ্যই ফার্স্ট না? হতে গেলেও তো আসলে 15টা লাগবে না লাগবে আমার। না। হ্যাঁ। তো তুমি লোভ সংবরণ করো। আর তুমি দেখবে ঢাবির পরীক্ষার ক্ষেত্রে এই ঘটনা তোমার সাথে ঘটবে, এমনকি বড় বড় সব পরীক্ষাতে এটা ঘটে। তুমি ভুল করলে উত্তর কোনটা হবে এটা অপশনে থাকে, হ্যাঁ অবশ্যই কারণ অবশ্যই টিচার কিন্তু কারণ ভালো মতোই জানে নিঃসন্দেহে কোন তারা তো জায়গায় এটা তুমি গিয়ে পা দিবা। এক্স্যাক্টলি হ্যাঁ, তারা তাই এইভাবে না? এটা চিন্তা করে অপশন গুলো সেট করেন। তো তুমি আন্দাজ করে যেটা দিতে চাচ্ছ ওটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। জি ভাইয়া এই জন্য তুমি লোভ সংবরণ করবা। এটা কিছুক্ষণ পরে আমি যখন আবার কথা বলবো সেটা নিয়ে আবার আলোচনা হবে, জাস্ট ইনপুট করে দিলাম। লোভটা সংবরণ করতে হবে, তুমি যেমনটা পারো তেমন অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার ভালো মার্কস আসছে। জি ভাইয়া আর এই যে এই জায়গায় ভাই আমি বলো, একটা জিনিস বলো, বলতে পারি যে ভাই যেটা বললো আর কি, লোক সংবরণ করার কথা। হুম, হুম। হ্যাঁ, তো লোক সংবরণ করতে হবে, পাশাপাশি একটু ইন্টেলিজেন্ট হইতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ভাইয়ের সাথে আমি একমত, পুরোপুরি একমত। হ্যাঁ আরেকটা জায়গায় হচ্ছে গিয়ে যেমন আমরা যখন হচ্ছে গিয়ে ধরেন আমার 60 মার্কসের এমসিকিউ, হুম। তখন আমি দাগিয়ে দাগিয়ে দেখলাম যে আমার 40টা আমি মোটামুটি পারফেক্ট শিওর। হ্যাঁ, 40টা যদি নাও হয় আমি তো শিওর দাগানোর পরও হয়তো হুম। যে একটা ভুল হলে 38টা হয়ে গেছে, তার মানে আমি এমসিকিউতে একটা ভালো মার্কস কিন্তু তুলে ফেলছি। মোটামুটি হুম, তুলে হুম। ফেলেছে। এখন আমি হ্যাঁ। ভাবলাম যে বাকি 20টা আমার 50-50 চান্সেস, তো আমি হুম। 50-50 চান্স নিয়ে দাগাইতে গিয়ে আমি দেখা গেল 20টার 15টা 16টা ভুল করে ভুল ফেললাম, করে ফেলেন তাহলে হ্যাঁ। কিন্তু আমার পেছনের এই যে মার্কস গুলো আছে সেখান থেকে কিন্তু টান দিবে। অবশ্যই তো ওই জায়গায় অবশ্যই, কিন্তু লোভ সংবরণ করতে হবে। অবশ্যই এখন অবশ্যই দেখলাম আমার যেই প্রশ্ন আসছে সেই অনুসারে আমি কমন ফেলতে পারছি আমার 25টা, তো 25টা পেরে তো আমি আসলে সাধারণত চান্স পাবো না, সম্ভাবনা খুবই কম। সম্ভাবনা কম। এখন আমার কাছে আরো 20টা প্রশ্ন আছে যেগুলো আমি 50-50 আমি পড়েছিলাম, হয়তো দুটো অপশন আমি হচ্ছে গিয়ে এখন কনফিউশন পড়ে গেছি। তো ওই জায়গায় একটু লোভী হওয়াটা আমি মনে করি না, যে একটু আমি- সাজেস্ট করি যে আমি- ওই জায়গায় একটু লোভী হ্যাঁ, হতে আমি হবে। কিন্তু এখানে না, তোমার অবশ্যই। সাথে ভয়ঙ্করভাবে একমত। একমত এই কারণে আমি এটা বলছি স্টুডেন্টদেরকে, আমি ভাই। এটাকে একটু মডিফাই করি। আমি বলছি এভাবে, মনে করে দেখো, সবাই অনেকের সাথে আমার আলোচনা হয়েছে বা তোমার সাথে যদি ইনপুট করি, এখন বাংলায় 15টার মধ্যে 5টা পেলে পাস। জি ভাইয়া হুম, হুম। কারণ আমি দাগায় দেখলাম আমার 6টা হয়েছে, জি ভাইয়া আমি 6টা পারি কনফার্ম। ও যদি আরেকটা দাগায় এটা সুইসাইডাল একটা অ্যাটেম্প, জি ভাইয়া নিঃসন্দেহে। ও মরবে নিশ্চিত। হ্যাঁ। তাই না? জি ভাইয়া তো এটা করা যাবে না। এখন আমি দেখলাম যে আমার 10টা হয়েছে, জি ভাইয়া মানে আমি প্রথমে একটা ওভারভিউ করে বুঝতে পারলাম আমি 10টা পারি, 10টা আমি অ্যান্সার করলাম, মানে 10 আমার শিওর। জি ভাইয়া আছে কয়টা? 5টা। হ্যাঁ। সেখান থেকে তুমি আরো 3টা দাগাও। লোভটা কখন সংবরণ করতে হবে আর কখন এটাও ইন্টেলিজেন্ট বুঝতে হইতে হবে। হবে, জি এটা ভাইয়া। ক্ষেত্র বিশেষে কিন্তু হুম, ম্যাটার হুম, করে, জি রাইট? ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। যেদিকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরতে হবে। তো জি ভাইয়া আসলে ইনফ্যাক্ট তো এখানে ওই 3টা দাগাইলে যেটা হবে, জি ভাইয়া ওর যদি 2টাও ভুল হয়, জি ভাইয়া একটা ঠিক হয়, তাও কিন্তু সে কিন্তু এভারেজে 0.5 0.5 সে আগায় গেল। জি ভাইয়া এগিয়ে গেল। আর 2টাই যদি তার হয় সে আরেকটু আগায় গেল, জি 7.5 ভাইয়া, জি আগায় ভাইয়া গেল। জি ভাইয়া So, নিঃসন্দেহে। কে এটা করবে কে করবে না এটা কিন্তু বুঝতে হবে। তুমি যদি দেখো তোমার 5টা বা 6টা হয়েছে, তখন তুমি একটা মোনাজাত দিয়ে বসে থাকবা, জি আল্লাহু ভাইয়া, আকবার আমি বাইচে গেছি। জি ভাইয়া ওই আসলে সময় আর রিস্ক নেওয়ার আর দরকার রিস্ক নেই। নেওয়ার দরকার নেই। মানে ভাই পুরো বিষয়টাই আসলে এখানে পরীক্ষার হলে ওই মুহূর্তে সিচুয়েশন বুঝে Yes. আর হ্যাঁ। এই জায়গাটায় কিন্তু ভাইয়া আমি আসলে যে পয়েন্টটা সবগুলাকে এই পরীক্ষার বিষয়ে নম্বর নেগেটিভ মার্কিং সবগুলোকে যদি সাম আপ করি,
তাহলে আমার পক্ষ থেকে বা আমি নিজেও আমার অভিজ্ঞতা বলি, নিজের পরীক্ষা দেয়ার বা স্টুডেন্টদেরকে পরীক্ষা দেয়ানো সবকিছুর অভিজ্ঞতাকে যদি একসাথে সাম আপ করি, তো এই জায়গায় যে বিষয়টা আসলে বারবার করে আমার মাথায় আসে যে আসলে আমাদের তো এখন পড়া উচিত মূলত ভর্তি পরীক্ষাকে টার্গেট করি। যখন আমার শেষ 14 দিন 2টা সপ্তাহ বাকি, তখন তো আসলে আমি এখন কোন পরীক্ষা দিচ্ছি, প্রতিদিনের যে পরীক্ষাগুলো সেগুলোর জন্য আলাদাভাবে না পড়ে আলটিমেটলি ভর্তি পরীক্ষাকে টার্গেট করে পড়া উচিত। এতে করে যে ব্যাপারটা ঘটবে যে প্রতিদিনের যে পরীক্ষাটা বা আমরা যে এখন বিভিন্ন মডেল টেস্ট, সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল এগুলো দিচ্ছি, এগুলো দিতে দিতে কিন্তু ভাই আসলে আমি আমার সাবজেক্ট ওয়াইজ দুর্বলতাগুলো খুঁজে পাবো, যেটা আমাকে আমার ফাইনাল পরীক্ষার জন্য রিভিশনের সময় এটা বোঝাবে যে হ্যাঁ, এই পরীক্ষায় এই টপিকে খারাপ করেছি, তাহলে ফাইনাল পরীক্ষা আমি এই টপিকে খারাপ করতে পারি। সো রিভিশনের সময় ওই টপিকটা ধরে ওইটাকে বেশি করে গুরুত্ব দেয়া। এবং নেগেটিভ মার্কিং গুলা এখন হয়ে যাওয়া কিন্তু ভালো ভাইয়া। হুম। কেননা এখন নেগেটিভ মার্কিং হলে তার মনে একটা দুশ্চিন্তা থাকবে যে না, আমার এই সমস্যাটা যেহেতু হয়, এটা আমাকে অবশ্যই ভর্তি পরীক্ষাতে মাথায় রেখেই সামনে আগাতে হবে। তো আমার যেটা মনে হয় যে সবকিছু মিলিয়ে যদি এভাবে ওরা পুরো ব্যাপারটা ফলো করতে পারে, নিঃসন্দেহে ওরা ভালো কিছু ভালো একটা কিছু করবে, পাবে হ্যাঁ। অবশ্যই। আমি একটা বিষয় এখানে অ্যাড করব ভাইয়া, সেটা হচ্ছে ওদের ভিতরে লাস্ট যে আরেকটা খুবই বড় দুশ্চিন্তার জায়গা, যে বই তো ওদের কাছে এখন অনেক বই, এখন আসলে পড়বে কোন বই। তো এই জায়গায় ভাই আমি আমার তরফ থেকে, এবং আমি জানি আপনারা আপনাদের মতামতটাও এখানে শেয়ার করবেন নিঃসন্দেহে, যে আসলে আমরা যে পড়ছি, পড়ার ক্ষেত্রে এই মুহূর্তে থিওরি রিলেটেড বইগুলো কম পড়ে, বরং আমার যেটা মনে হয় যে যেমন আমরা যদি কথার কথা আমাদের এই ফাইনাল টাচ বইটার কথাই বলি, ফাইনাল টাচ বইয়ে তো আসলে পুরোটাই প্রশ্ন নির্ভর একটা বই। আমি যখন এখান থেকে অপশন ছাড়া প্রশ্ন পড়ছি এবং উত্তর নিজে চিন্তা করে উত্তর বের করছি, তো আমার কিন্তু একটা বেস্ট নিজেকে জাজমেন্ট হয়ে যাচ্ছে যে আমি আসলে এই টপিকে কতটুকু স্ট্রং, এখানে আমার স্ট্রেংথ কতটুকু। যেই টপিকে আমি তুলনামূলক দেখা যাচ্ছে ফাইনাল টাচ বইতে 50টা প্রশ্ন আছে, একটা টপিক থেকে আমি পারছি সেখান থেকে 15 বা 20টা, তার অর্থ এই দীর্ঘ সময়ের পরেও হয়তো এই টপিকে এখন আমার দুর্বলতা আছে। তো এক্স্যাক্টলি। এইভাবে দুর্বলতা যেখানে আছে সেইগুলো যখন আমি ফাইন্ড আউট করে সেটা আমি হয়তো প্রিপারেশন বুক থেকে একটু শিখে ফেলতে পারি, বা যেই জায়গাগুলো রিভিশনের দরকার রিভিশন করে ফেলতে পারি। এন্ড দেন আরো একবার ফাইনাল টাচ থেকে যেগুলো পারিনি প্রথমে সেগুলো সলভ করে নিয়ে দেন আমাদের যে ঢাবি প্রশ্ন ব্যাংক আছে, Yes. সেই ঢাবি প্রশ্ন ব্যাংকে যে সেখান থেকে আমরা আরো একবার, যারা শেষ করেছি তারা আরো একবার, যারা শেষ করিনি তারা সেখানটায় মানে দ্রুততম সময় কিভাবে শেষ করা যায় সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এছাড়াও মাস্টার প্রশ্ন ব্যাংকে তো প্রচুর প্রশ্ন আছেই। এছাড়া আমরা যদি রেগুলার প্রিপারেশন বুকও চিন্তা করি, সেখানেও কিন্তু ব্যাপক পরিমাণে প্র্যাকটিস এমসিকিউ আমাদের আছে। সুতরাং শেষ মুহূর্তের প্রস্তুতিটা মূলত পড়া নির্ভর না হয়ে প্র্যাকটিস নির্ভর হওয়াটাই মনে হয় সব থেকে ইফেক্টিভ এবং প্র্যাকটিস করতে করতে শুধু যেই জায়গাগুলো আমাদের পড়া দরকার সেগুলো আমরা অবশ্যই যেন আবার মানে তাই বলে পড়া থেকে আবার একেবারেই ছুটে যাওয়া যাবে না অবশ্যই। ব্যালেন্স করতে হবে। এক্স্যাক্টলি, পড়তে তো আমাদেরকে হবেই। তো মোটামুটি এই আমরা বলতে পারি যে ওদের তরফ থেকে হচ্ছে আমাদের যে সমস্যাগুলো আমাদের কাছে এসেছিল সেগুলো। তো এখন ভাই কাউসার ভাই, আপনার কাছে লাস্ট যেই বিষয়টা নিয়ে আমি আবারও একটু ফিরতে চাই, সেটা হচ্ছে টপিক ভিত্তিক বা এমনিতে কমন কিছু প্রবলেম তো আসলে আমরা কভার করে ফেলেছি। এবার জাস্ট ওদের যে এই যে আসলে আমাদের শেষ মুহূর্তের গাইডলাইন, তো এইটাকে মাথায় রেখে শেষ কিছু উপদেশ বা পরামর্শ যদি একটু আপনি ওদের অবশ্যই। উদ্দেশ্যে বলতেন ভাইয়া। হ্যাঁ, আমার কলেজের ভাই বোনেরা শোনো, মোটা দাগে ধরো তোমরা 3 রকম, তোমাদের ভালোর জন্য বললাম আর কি, তোমরা 3 রকম। সেটা হচ্ছে একদল চাচ্ছ ভালো মেরিটে হইতে হবে তোমার, জি ভাইয়া, কাঙ্ক্ষিত সাবজেক্ট আমার পাওয়াই লাগবে, অবশ্যই। এটা হচ্ছে একটা শ্রেণী। আরেকটা শ্রেণী তুমি বুঝতেছো তোমার চান্স হবে, জি ভাইয়া, কত হবে সিরিয়ালটা বুঝতেছো না, বাট তুমি খুবই কনফিডেন্ট। এখন পর্যন্ত তোমার যে জার্নি, তোমার যে পরীক্ষাগুলো ছিল সবকিছু মিলে তুমি আত্মবিশ্বাসী, তোমার চান্স হবে, এটা আরেকটা দল। আর আরেক দল মোটামুটি কমায় চলে গেছো, হ্যাঁ, তুমি প্রতিদিন একবার কমায় যাচ্ছ আবার আসতেছো, কি জি হবে ভাই। না হবে তুমি জানো না কিছু। এই হলো আরেকটা দল, এবং এদের সংখ্যা কিন্তু বেশি, বেশি, অবশ্যই তুলনামূলক বেশি। হ্যাঁ। আমি 3 দলের জন্য 3টা স্লট বলি। যারা হচ্ছে কনফিডেন্ট, মাশাআল্লাহ চমৎকার প্রিপারেশন, ভালো মেরিটে আসতে চাচ্ছ, বা তোমার মধ্যে সেই বিশ্বাস অলরেডি তৈরি হয়েছে, তুমি যেটা করবা, তুমি প্রিপারেশন বুক বা তুমি যেসব বই পড়তেছো, তোমার হাতে যে বইগুলো আছে সেই বইগুলো থেকে টপিক ওয়াইজ প্র্যাকটিস এবং ডিটেইলিং দুটোই জি তুমি ভাই, করো, অবশ্যই। কারণ তুমি সেটা সামলাইতে পারো, বলেই তোমার মধ্যে সেটা তৈরি হয়েছে। জি ভাইয়া, তুমি ওই টপিকের গভীরে যাও প্রয়োজনে আরো, যেখানে তুমি যতটুকু সামলাইতে পারবো। অবশ্যই দেখতে হবে ওই টপিক থেকে পরীক্ষার প্রশ্ন আসছে কিনা, বা টপিকটা কেমন, সেটা একটা বড় ব্যাপার, নিঃসন্দেহে ভাইয়া। তাই না? তুমি তো এমন জায়গায় টাইম ওয়েস্ট করা যাবে না যেটা দিয়ে কাজ হবে না। কাজ হবে এমন জায়গায় তুমি ধরো
ডিটেইলিং করো, বিস্তারিত পড়ো, অসুবিধা নাই, প্লাস তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো এবং পরীক্ষাগুলো দাও। সবগুলোর সলিউশন, আমাদের যে উইকলি সলিউশন শিট আছে, ফাইনাল টাচ আছে, এগুলোকে সবকিছুকে একত্র করে পড়ো। অর্থাৎ যারা ভালো মেরিটে আসতে চাচ্ছ, তুমি প্র্যাকটিস নির্ভর পড়া এবং বই ধরে ওখানকার যে টপিক আছে সেই টপিকটার বিস্তারিত ধরে পড়া, তুমি দুটোই করো। পেপার পত্রিকা সবকিছুর সাথে তুমি থাকো। জি ভাইয়া, এবং আমাদের কিউএনএ থেকে শুরু করে আমাদের গ্রুপ, সব জায়গায় আমরা তোমাদের জন্য সেই সাপোর্ট দিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে। এটা হলো প্রথম শ্রেণী যারা। দ্বিতীয়ত যারা বুঝতেছো চান্স হবে, আল্লাহ চাইলে তোমার হতে পারে, বাট সিরিয়াল করতে বুঝতেছো না, তাদের তুমি তোমার ক্ষমতা অনুযায়ী আগাও। তুমি যদি মনে করো যে না আরো কিছু গ্যাপ এখানে আছে, তুমি নিতে পারবা, সেক্ষেত্রে তুমি একটু বিস্তারিত জায়গায় যাও। আদারওয়াইজ তুমি যেটা করতে পারো, তুমি ফাইনাল টাচ, আমাদের যতগুলো উইকলি সলিউশন শিট আছে, মান্থলি গুলো আছে, রিসেন্ট জিকের যতগুলো সাপ্লিমেন্ট আমরা দিয়ে দিচ্ছি জি তোমাদের, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনালের যে সলিউশন গুলো যাচ্ছে, এগুলো ভালো মতো সলভ করো। এবং যেখান থেকে বিগত বছরের শুধু প্রশ্ন আসছে, জাস্ট ওই জায়গাগুলো নিয়ে একটু ওই টপিক ওয়াইজ পড়াশোনা করো, এর বাইরে আর যাওয়ার দরকার জি নেই। ভাইয়া, তুমি ওখানে সীমাবদ্ধ অবস্থায় যেহেতু থাকো। তার টার্গেটটা হচ্ছে আমার তোমার একটা হ্যাঁ, মোটামুটি চান্স পাওয়া। যারা কমায় আসো, হুম। বুঝতে পারছো, অবস্থা খুব খারাপ, তুমি নিজেই বুঝতেছো, একেবারে মনে করো তুমি ডিপ্রেশনের মডেল, এমন একটা অবস্থায় আছো, তাদের জন্য বলবো, এটা কিন্তু সবার জন্য না, অন্যরা এটা ফলো করতে যায় না। তুমি যেটা করবা, তুমি ফাইনাল টাচের হাফেজ হও, একদম। শুরু থেকে শেষ পর্যন্ত একদম হাফেজ। ওই যে তোমাদের সিস্টেম বলছিলাম আমি, আবার মনে করে দিই, পুরোটা পড়া, যেটা না পারা সেটা নীল কালিতে দাগানো, সেটা মুখস্থ করার পরে আবার রিভিশন দিতে গিয়ে পারলাম না, সেটা আবার লাল কালিতে দাগানো, এরপরে লাল কালিগুলো পড়া, এরপরে পরীক্ষার আগে আগে তুমি পুরা বই আরেকবার পড়া, দাগানো নীল কালি লাল কালি, তুমি ফাইনাল টাচের হাফেজ হবা। এটা তোমার 1 নম্বর কাজ। জি ভাইয়া, দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে যতগুলো উইকলি সলিউশন শিট আমরা তোমাদের দেয়া দিয়েছি, হয়েছে। তারপরে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনালের যে সলিউশন গুলো তোমার কাছে গেল, এবং এখন সম্ভাবনা থেকে শুরু করে মডেল মডেল সলিউশন গুলো তোমার কাছে যাবে, সকল পরীক্ষার সলভ শিট গুলো যখন যাবে তোমার কাছে, এগুলোকে যেগুলো হাতে আছে অলরেডি, আমি তোমাদের অনেক আগেই বলছিলাম শেষ করতে, কতটুকু করছো তুমি জানো, আর না করে থাকলে ধরে একদম শেষ করে ফেলো। প্লাস যে বিরোচন অংশটা আছে, যেটার কথা আমি শুরুতে বলেছি, ভাইয়া, মুখস্থ অংশ, মুখস্থ। যেটা মুখস্থ পাঠ, সব subject বারবার, এর হ্যাঁ বারবার মুখস্থ পাঠগুলো, সব জায়গার মুখস্থ পাঠগুলোকে বারবার চোখ পড়ে বুলিয়ে ফেলো। যেতে হ্যাঁ, হবে। হ্যাঁ, আশা করা যায় তুমি টিকে যাবা, ইনশাআল্লাহ। আশা করা যায় তুমি টিকে যাবা ইনশাল্লাহ। এর বাইরে অন্তত টেকার জন্য খুব বেশি যে জাম করতে হবে না, এমন তা না, তো না বটে, খুব অবশ্যই। বেশি জাম করতে হবে এমন না। এখন একটু লজিক ব্যাখ্যা করি, কেন আমি তোমাকে এই সলিউশন শিটটা ভালো করে পড়তে বললাম। তুমি যখন পরীক্ষা দিছো 15টা এমসিকিউর উপরে পরীক্ষা দিছো, বাট সেট ছিল এখানে 4টা। জি ভাইয়া, কারণ একটা টপিক থেকে আমরা 60টা এমসিকিউ করছি, তুমি পরীক্ষা দিছো 15টার উপরে, এবং আমরা তোমাকে সবগুলো সলভই প্রোভাইড করছি, পরবর্তীতে 4 সেটের সমাধান দিয়ে দিচ্ছি। রিটেনের ক্ষেত্রে তো সেম। অবশ্যই। একটা টপিক থেকে দেখো তো, তোমার ডেইলিতে, উইকলিতে, মান্থলিতে কত ভাবে আমরা পরীক্ষার প্রশ্নগুলো করছি। জি ভাইয়া, তো বলতে গেলে এমন কোনো কিছু কিন্তু বাদ নাই, তাই না রিয়াদ? না ভাই, এটা জিকে হোক, ইংলিশ হোক আর বাংলা হোক, জি ভাইয়া, এমন নিঃসন্দেহে। কিছু বাদ নাই যেখানে আমরা ধরি নাই, অবশ্যই প্রশ্নের জন্য যেখানে আমরা ধরি নাই। জি ভাইয়া, মোটামুটি এগুলো আমরা কভার করে নিয়ে চলে আসছি। এই জন্য আত্মবিশ্বাস নিয়ে বলতে পারতেছি যে এই সলিউশন শিট গুলো এবং ফাইনাল টাচ আর যে বিরোচন অংশ তো সবাই পড়বা। জি ভাইয়া, এই 3 নম্বর কমা শ্রেণী যারা, তোমাদের জন্য বললাম ফাইনাল টাচ, যাবতীয় সলিউশন শিট এবং যে বিরোচন অংশ যেটা আছে, এটাকে ভালো মতো পড়া, জি ভাইয়া, একদম পারফেক্টলি পড়া, তুমি টিকে যাবা। আর রিটেন নিয়ে যদি এবার বলি, জি ভাইয়া, বাংলা রিটেন, ইংরেজি রিটেনের অংশটা আতিক বা তোমরা আবার একটু অ্যাড করে দিও। জি ভাইয়া, বাংলা রিটেন বিগত বছরের প্রশ্নগুলো দেখো, এমন কিছু আসে নাই যেটা তুমি পারবা না। এটা কেউ বলতে পারবে না যেমন জিনিস আসছে যেটা আমি জীবনে পারার মতো না, পারার মতো জিনিসই আসে। রিটেনটা দেয়া হয় হচ্ছে তোমার ন্যারেটিভ উপস্থাপনটার যে ইয়েটা, স্কিলটা, এটা কেমন, সেন্টেন্স মেকিং ভালো কিনা, পাংচুয়েশন ইউজ করতে পারতেছে কিনা, বা হচ্ছে কত সুন্দরভাবে একটা থটকে তুলে আনতে পারতেছো, তুমি টু দা পয়েন্ট অ্যান্সার করতে পারো কিনা, এগুলো দেখার জন্য রিটেনটা আসে। জি ভাইয়া, খুব কঠিন কিছু কিন্তু আসে না, তুমি বিগত বছর প্রশ্ন দেখলে বুঝতে পারবা। সো রিটেন তোমার এমন জিনিসই আসবে যেটা তোমার আওতার ভিতরে। জি ভাইয়া, তুমি কেমন পারফর্ম করতে পারতেছো তার উপর ডিপেন্ড করতেছে তুমি কত বেশি নম্বর এখান জি থেকে ভাইয়া, পাচ্ছ। নিঃসন্দেহে ভাইয়া, মানে যারা শিক্ষকেরা আছেন তারা কিন্তু আমাদেরকে এই বিষয়টা জাজ করতে চান না যে আমি আসলে পৃথিবীর সব বিষয়ে রিটেন লিখতে পারি কিনা। ইয়েস, এক্স্যাক্টলি। আমাদের জানা চেনা বিষয়গুলোই কত সহজে এবং ইনফরমেটিভ ওয়েতে আমরা উপস্থাপন করতে পারি, এটাই কিন্তু মূল কত লক্ষ্য। কম জায়গায় জি কত ভাইয়া, ভালো কথা আমি বলতে পারি, exactly. তোমার স্কিল টেস্ট করার জন্য এটা আসে। হ্যাঁ। তো এমন কিছু না যেটা তুমি একেবারেই পারবে না, জি এমন ভাইয়া, জিনিস তোমাকে অবশ্যই খুব হাই লেভেলের জিনিস তোমাকে লিখতে দেওয়া লিখতে হবে দিবে না। না, নিঃসন্দেহে দেওয়া হবে না ভাইয়া, সেটাই। অবশ্যই। তো আমি যদি ভাইয়া ইংরেজির এই রিটেনের জায়গাটাও একেবারেই খুব ছোট করে, আতিক ভাইয়া তো আমাদেরকে মূলত শুরুতে বিস্তারিত বলেইছেন,
তো আসলে বাংলা হোক ইংরেজি হোক রিটেনের সব থেকে বড় সমাধান হচ্ছে লিখতে হবে। আমাদেরকে লিখে লিখেই প্র্যাকটিস করতে হবে। আমি যতই বই পড়ে 10টাও যদি আমি রিটেনের বই পড়ি, এই বই পড়ে যেমন হ্যাঁ এমসিকিউ পড়ে পড়ে আমি ইজিলি আয়ত্ত করে ফেলতে পারি, কিন্তু রিটেন যতক্ষণ না আমি নিজে লিখছি ততক্ষণ আসলে এখানে ইমপ্রুভমেন্টের কিন্তু কোনো সুযোগ নেই। তো আসলে আমরা যত কিছুই যত স্টেপ যা কিছুই ফলো করি না কেন সেটাকে আমাদেরকে লিখতে হবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তোমাদের যে সময়টা তোমরা পড়ার জন্য বরাদ্দ রাখছো সেই সময়টা থেকে একটা নির্দিষ্ট সময়, সেটা হতে পারে তোমার সব থেকে ভালো পড়ার সময় কিংবা যে সময় একেবারেই পড়া হচ্ছে না, এটা তোমার নিজের উপরে নির্ভর করবে হয়তো, কিন্তু তোমাকে লিখতে হবে। রেগুলার বেসিসে লিখে লিখে যখন তুমি প্র্যাকটিস করবে তখন একই সাথে তোমার শব্দের ব্যবহার এবং রাইটিং একটা প্যারাগ্রাফ লিখতে যে একই সাথে দেখো তোমার ইংরেজি ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। কেননা আমরা যখন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করি ন্যাচারালি কিন্তু আমরা বাংলাটা ভেবে তারপরে ইংরেজিতে ট্রান্সলেট করি। সো প্যারাগ্রাফ প্র্যাকটিস করতে করতেই তুমি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, তোমার ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেকিং হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আসলে একটা টপিকের ভিতর দিয়ে তুমি অনেক কিছুই কভার করে ফেলতে পারবা। তাই দুশ্চিন্তা না করে প্লিজ পড়ো এবং প্র্যাকটিস করো। এটাই Exactly. মনে হয় এই মুহূর্তে সব থেকে বড় ঔষধ তোমাদের জন্য হতে পারে। তো ভাইয়াদের সবাইকে অসংখ্য ধন্যবাদ স্টুডেন্টদের জন্য এত সুন্দর একটা গাইডলাইন রেডি করার জন্য। আর তোমাদের জন্য আসলে যেই বিষয়টা আমাদের তরফ থেকে আবারও চলে আসে সেটা হচ্ছে যে তোমরা এই মুহূর্তে একেবারেই দুশ্চিন্তা হলেও সেটাকে পাত্তা দিও না। দুশ্চিন্তা হবে, এটা স্বাভাবিক। কাউসার ভাই বলেছেন, রিয়াদ ভাই বলেছেন, আতিক ভাই বলেছেন, এবং আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, টেনশন হওয়ার অর্থই হচ্ছে তুমি অন দ্য ট্র্যাক আছো, তুমি ট্র্যাক থেকে হারিয়ে যাওনি। তাই টেনশন হবে, হতে দাও, টেনশনটাকে পাত্তা দিও না, বরং টেনশনটা কিভাবে করে এই ভাইয়াদের গাইডলাইন ফলো করে এই টেনশনটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনা করে সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগিয়ে নিজের প্রস্তুতিটাকে সম্পূর্ণরূপে গুছিয়ে ফেলা সম্ভব সেদিকে সম্পূর্ণ একদম মনোযোগ দাও এবং সেই অনুযায়ী নিজের প্রস্তুতিকে গুছিয়ে ফেলো। ইনশাআল্লাহ খুব ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তোমাদের সকলের জন্য অসংখ্য শুভ কামনা এবং সবার জন্য মনের গভীর থেকে অসংখ্য ভালোবাসা দিয়ে আজকের এই আলোচনামূলক যে গাইডলাইনটা সেটা আমরা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরন্তর শুভকামনা। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।